মুহূর্তে আমরা স্টুডেন্টস হেলথ হোমে চলে এসেছি। 2016 সাল থেকে আমরা লক্ষ্য রেখেছি যে উমাপদ বর্মন এবং অঞ্জলি বর্মন ট্রাস্ট রাজ্যের দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন একটি জলপানি বা আক্ষরিক অর্থে আপনারা যেটা জানেন যে স্টাইপেন্ড দেওয়ার ব্যবস্থা করেন। প্রচুর ছাত্রছাত্রী এই সাহায্য পেয়েছেন। টাকার মূল্যে সেটা দেখার বিষয় না, সহযোগিতাটাই মূল বিষয়। আজকের এই অনুষ্ঠান আর কিছুক্ষণ মধ্যে শুরু হয়ে যাবে, আপনারা আমাদের সঙ্গে থাকুন। মূল্যবান সময় প্রদান করার জন্য দুজনের কাছেই আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ 12 জানুয়ারি একটি বিশেষ দিন। 1863 সালে আজকের দিনে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন। তিনি বলেছিলেন, তোমরা কি মানুষকে ভালোবাসো? তোমরা কি দেশকে ভালোবাসো? তাহলে এসো আমরা ভালো হবার জন্য, উন্নত হবার জন্য প্রাণপণে চেষ্টা করি। ভারতে স্বামী বিবেকানন্দের জন্মদিনটিতে জাতীয় যুব দিবস হিসাবে পালিত হয়। শুধু তাই নয়, ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীর সেনানী সূর্য সেন ও তার সহযোগী তারকেশ্বর দস্তিদারের আজ শহীদান দিবস। ব্রিটিশ বিরোধী আন্দোলনে বিপ্লবী ধারার অন্যতম নেতা ছিলেন মাস্টারদা সূর্য সেন। চট্টগ্রামে তার নেতৃত্বে সশস্ত্র ব্রিটিশ বিরোধী সংগ্রাম সংগঠিত হয়েছিল। 1934 সালের 12 জানুয়ারি সূর্য সেন এবং তারকেশ্বর দস্তিদারকে ব্রিটিশ সেনারা নির্মমভাবে অত্যাচার করে। একসময় নির্মম অত্যাচারের অজ্ঞান হয়ে গেলে নিষ্ঠুরভাবে তাদের অর্ধমৃত দেহ দুটি ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। বর্বরতা এতটাই চরমে ছিল যে সূর্য সেন ও তারকেশ্বর দস্তিদারের লাশ পর্যন্ত আত্মীয়দের হাতে হস্তান্তর করা হয়নি। দুই বিপ্লবীর মৃতদেহ ব্রিটিশ ক্রুজার দ্য রিনাউনে তুলে নিয়ে বুকে লোহার টুকরো বেঁধে বঙ্গোপসাগর আর ভারত মহাসাগরের সংলগ্ন একটি স্থানে ফেলে দেওয়া হয়েছিল। আজকের অনুষ্ঠানের শুরুতেই স্বামী বিবেকানন্দের উদ্দেশ্যে আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমরা শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি চট্টগ্রাম যুব বিদ্রোহের মহানায়ক বিপ্লবী সূর্য সেন ও তার সহযোগী তারকেশ্বর দস্তিদারকে। আমাদের এবছরের আয়োজনে মোট 76 জনকে মেধা সম্মান প্রদান করা হবে। বিশিষ্ট অধ্যাপিকা আলপনা সেনগুপ্ত ও প্রকৌশলী রনেন দাশগুপ্ত, ওনারা স্বামী স্ত্রী দুজন এবারের আয়োজনে আমাদের সাথে যুক্ত হয়েছে। মোট 20 জন ছাত্রছাত্রীকে মেধাবৃত্তি প্রদানে ওনারা দুজন বিশেষ সহযোগিতা করেছেন। এবারে আমি বিনীতভাবে অনুষ্ঠানের অতিথিবর্গকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। প্রধান অতিথি শ্রদ্ধেয় শ্রী মানিক সরকার, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিশেষ অতিথি শ্রদ্ধেয় শ্রী সত্যগোপাল চট্টোপাধ্যায়, অবসরপ্রাপ্ত বিচারপতি, ত্রিপুরা উচ্চ আদালত। আসন গ্রহণের আহ্বান জানাচ্ছি ডাক্তার সমর দাস, সভাপতি, উমাপদ বর্মন ও অঞ্জলি বর্মন চ্যারিটেবল ট্রাস্ট। এখন আমাদের ট্রাস্টের মেয়েরা পুষ্পস্তবক ও পুস্তক দিয়ে অতিথিদের বরণ করে নেবে। কর্মসূচির দিকে এগিয়ে যেতে চাই। এবারে উমাপদ বর্মন ও অঞ্জলি বর্মন চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে শ্রী পুরুষোত্তম রায় বর্মনকে স্বাগত ভাষণ রাখার জন্য অনুরোধ করছি।
সবাইকে প্রথমেই নমস্কার এবং ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আজকে অঞ্জলি বর্মন চ্যারিটেবল ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি, সকলের শ্রদ্ধাভাজন ও প্রিয় মানিক সরকার মহোদয়, বিশেষ অতিথি ত্রিপুরা উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি শ্রী সত্যগোপাল চট্টোপাধ্যায় মহোদয় এবং ট্রাস্টের সভাপতি ডক্টর সমর দাস এবং উপস্থিত এখানে যারা সবাই আছেন সুধী মণ্ডলী, সবাইকে আমি আমাদের ট্রাস্টের তরফ থেকে আন্তরিকভাবে স্বাগত ধন্যবাদ জানাই। আপনারা আজকের এখানে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতজ্ঞতা বন্ধনে আবারও নতুন করে আবদ্ধ করেছেন। আমরা জানি প্রতিবারই আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত থাকেন। আপনাদের উপস্থিতি আমাদেরকে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে। আপনারা এক অর্থে আমাদের বৃহত্তর পরিবারের সদস্য বলে আমরা মনে করি। আজকে এই অনুষ্ঠানে আমরা 76 জন দুস্থ মেধাবী ছাত্রছাত্রীকে এককালীন মাথাপিছু 7,000 টাকা করে আর্থিক সাহায্য প্রদান করব। এখানে দীপ্রতিনিধি উল্লেখ করেছে আমাদের আয়োজনে সাথে এবার যুক্ত হয়েছেন অবসরপ্রাপ্ত অধ্যাপিকা, বিজ্ঞান আন্দোলনের সংগঠক আলপনা সেনগুপ্ত এবং রণেন দাশগুপ্ত, এই দম্পতি। তারা 20 জন মেধাবী দুস্থ ছাত্রছাত্রীকে আর্থিক অনুদানের দায়িত্ব গ্রহণ করেছেন। আমাদের কাছে প্রস্তাব দিয়েছেন যে এই অনুষ্ঠানে তাদের হাতে তুলে দেওয়ার জন্য। আমরা প্রস্তাবটা গ্রহণ করেছি। আর ট্রাস্টের তরফ থেকে আমরা বাকি 56 জনকে দিচ্ছি। সব মিলিয়ে 76 জনকে আমরা আর্থিক সাহায্য প্রদান করছি। এখন এই হলে স্থান সংকুলন আমরা দুঃখিত, বাইরে আমাদের বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে। সমস্যাটা হলো আগরতলা শহরে হল পাওয়া খুব কঠিন এবং রবিবারের দিনে বড় হল পাওয়া খুব কঠিন, কারণ সবগুলো হলেই সরকার বুক করে রাখে এবং হল অনুষ্ঠান থাকুক না থাকুক সরকারের বুকিং থাকে। আর আমাদের রোববার ছাড়া অসুবিধা, তাই আমাদের এখানেই করতে হয়েছে। স্থান সংকুলন স্বাভাবিকভাবেই হচ্ছে। আমি বেশি কথা বাড়াবো না। আমি আমাদের পরিবারের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে গৌতম, সামন্তা, মধুমিতা, দীপ্রতিনিধি, আমাদের সবার তরফ থেকে আমাদের মা এবং বাবা মঞ্জুর মনের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করছি। তারা নেই, বাবা মারা গেছেন 1993 সালের 6 নভেম্বর, মা মারা গেছেন 17 জুন 2011। কিন্তু তারা আমাদের মধ্যে আছেন। সবার মা বাবাই থাকেন আমাদের স্মৃতিতে, আমাদের প্রেরণা হিসাবে তারা থাকেন। এবং এইটুকু কথা আমরা বলতে পারি যে আমার মা বাবা দুজনেই খুব আন্তরিক, সৎ, সরল, নির্লোভ জীবনযাপন করেছেন। তারা তাদের সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। আজকে বাবার জন্ম 100 বছর পূর্ণ হয়ে গেছে। 2024-এ জন্ম হয়েছিল, আজকে 25। তারা তাদের মতো থাকার চেষ্টা করেছেন। আমরাও তাদের থেকে অনুপ্রেরণা নিয়ে, তাদের শুভেচ্ছা আশীর্বাদ নিয়ে আমরাও চেষ্টা করছি আমাদের সাধ্যমতো ছাত্রদের পাশে থাকা, অন্যান্য প্রান্তিক অংশের মানুষের পাশে থাকা। এই কাজটা খুব একটা বিরাট কাজ আমরা করছি বলে মনে করি না। এর জন্য কৃতজ্ঞতা, এর জন্য সাধুবাদ পাওয়ার যোগ্য নয় আমরা মনে করি, কারণ এটা আমাদের দায়িত্ব, সামাজিক দায়িত্ব। সেই সামাজিক দায়িত্বই আমরা পালন করার চেষ্টা করছি। আর একটা কথা আমি বলবো, এখানে যারা ছাত্রছাত্রী তাদেরকে বলবো, আমি প্রত্যেকবারই এই কথাটা বলার চেষ্টা করি, তোমরা যারা আজকে আর্থিক সাহায্য গ্রহণ করছো, তোমাদেরকে কোনোভাবেই হীনমন্যতায় ভোগবে না। আমরা আশা করব তোমরা সবাই আগামী দিনে জীবনে বড় হবে, মাথা উঁচু করে বাঁচবে, অন্যের মুখোমুখি দাঁড়িয়ে সাহস করে প্রতিবাদ করবে এবং তোমরা তোমাদের মতো করে অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা নেবে এবং মানুষের পাশে থাকার চেষ্টা করবে, মানুষের প্রতি সংবেদনশীল হবে। এইটুকু আশা, এইটুকু দাবি তোমাদের কাছে আছে। আমি বিশ্বাস করি তোমরা আমাদের এই দাবি, আমাদের প্রত্যাশা আগামী দিনে পূরণ করবে। আর একটা কথা একটু বলা প্রয়োজন যে তোমরা গরিব কিংবা প্রান্তিক একজন তোমরা দায়ী নয়, তোমাদের মা বাবা দায়ী নয়, একজনও দায়ী আমাদের সমাজ ব্যবস্থা। গরিব, আমি একটা কথা বিশ্বাস করি এবং একটা কথা বরাবর বলার চেষ্টা করি, গরিব হওয়ার মধ্যে অপরাধ নেই।
চুরি করে, দুর্নীতি করে, লুট করে বড় হওয়াটা অভাব। আর তোমরা আজকে গরিব, এর জন্য তোমরা দায়ী নয়, সামাজিক ব্যবস্থা দায়ী। এই সামাজিক ব্যবস্থা কেন তোমাদেরকে গরিব করে রাখে, কেন বিরাট অংশের মানুষকে গরিব করে রাখে, এইটা তোমরা আগামী দিনে উপলব্ধি করবে। তোমরা প্রশ্ন করবে, তোমরা উত্তর খুঁজবে, তোমরা অনেক সামাজিক অর্থনৈতিক সংকটের উত্তর খোঁজার চেষ্টা করবে। আর একটা কথা বলে আমি শেষ করবো, তোমরা হচ্ছে সকাল 8টা-9টা সূর্য, তোমাদের সামনে সারা দিন সারা জীবন পড়ে আছে। একটা কথা মনে রাখবে, জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে যাদের মধ্যে আফসোস না করতে হয়। আমাকে কিন্তু অনেক সময় আমি আফসোস করি। কেন আফসোস করি? যে মনে হয় এই যে জীবনটা পেরিয়ে এলাম, এই দীর্ঘ জীবন, এই জীবনটা তো ঠিক মতো কাজে লাগাতে পারলাম না। সত্যি আমি এটা বিনয় করে বলছি, আমার মনে হয় আমি যখন আমার বাড়ির বইগুলোর দিকে তাকাই, তখন আমার মনে হয় বইগুলো তো সাজিয়ে রেখেছি, কতটা করেছি, বাকি কতটা করতে পারবো, বোধহয় পারবো না। এই আফসোসটা হয় অনেক ক্ষেত্রেই হয়, আমাদের সবারই হয়, মানুষ মাত্রই আফসোস হয়। তোমাদের ক্ষেত্রে যদি আফসোসটা না, তোমাদের জীবনটাকে ব্যবহার করতে পারো, জীবনটাকে উপভোগ করতে পারো, জীবন যাতে যাপন করতে পারো, এবং যাতে তোমরা আমাদের মতো বয়সে আরো উপরে এসে বলতে পারো যে আমার সমগ্র জীবন আমি বেঁচেছি এই দুনিয়ার সবচেয়ে মহত্তর আদর্শের জন্য, মানুষের জন্য, মুক্তির সংগ্রামে। এর চেয়ে বড় কোনো আদর্শ, বড় কোনো সত্য নেই। এই মানুষের মুক্তির সংগ্রামে তোমরা ভূমিকা পালন করবে, তোমরা বড় হবে। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ অতিথি প্রধান অতিথিদের আবারও ধন্যবাদ জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার, সবাই ভালো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখন সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী সামন্দা সাহা মহোদয়। নমস্কার, সবার জন্য নমস্কার, সত্যি প্রণাম। আমি আবারও এসে গেছি আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা নিজেকে স্নিগ্ধ এবং সমৃদ্ধ করে নিতে। আমি আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা পূজা পর্যায়ে গান দিয়ে শুরু করছি।
একটাই গান করতে বলেছে আজকে, সময় কম বলে। আরেকটা
সেই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী মানিক সরকার, আছেন ত্রিপুরা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শ্রী সত্যগোপাল চট্টোপাধ্যায়, আছেন ট্রাস্টের মাননীয় সভাপতি ও সম্পাদক। আপনাদের সকলকে প্রথমে আমার বিনম্র শ্রদ্ধা জানাই। আর যাদের কথা মাথায় রেখে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে এমন কিছু মেধাবী ছাত্রছাত্রীরা, যারা তোমাদের অভিভাবকদের সঙ্গে নিয়ে আজ এই সভায়। মহোদয়, আমি তাকে ট্রাস্টের মেয়েদের অনুরোধ করব তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য। অঙ্কিতা দাস, ডক্টর বি.আর. আম্বেদকর বিদ্যা ভবন, সবুজ মিয়া, স্বামী দয়ালানন্দ বিদ্যা নিকেতন, রেহেনা খাতুন, PM শ্রী KKSM হায়ার সেকেন্ডারি স্কুল, মানিক দাস, অমরপুর হায়ার সেকেন্ডারি স্কুল, সাদেক হোসেন, অমরপুর হায়ার সেকেন্ডারি স্কুল, তুহিন মিয়া, অমরপুর হায়ার সেকেন্ডারি স্কুল, সোয়ারি দেববর্মা, অমরপুর হায়ার সেকেন্ডারি স্কুল, রাহুল দাস, অমরপুর হায়ার সেকেন্ডারি স্কুল, খোয়াই, দেবলীনা দেবনাথ, গানকি স্কুল, ক্লাস 12। এই 25 জন ছাত্র রঞ্জিত ওরা, সুস্মিতা গোয়ালা, মনোভেরি হায়ার সেকেন্ডারি স্কুল। কিভাবে পড়বে ঠিক করুন। বড় হলে কি হবে? তর্জান ওরা, মনীষ ওরা, কলেজ ইঞ্জিনিয়ার ঠিক আছে, আর এখানে 5 লক্ষ পরে ভালো।
শিবা মুন্ডা, শ্রীরামপুর কৈলাসহর উল্লাস কলেজ আর্টস পুলিশ ডিপার্টমেন্ট অর্পণা রয়, ইউনিভার্সিটি এডুকেশন অনার্স টিচার সুরেন্দ্র কলেজে সুমেধা চাকমা, কিভাবে পড়বে রিচার্জ হবে পূর্বা বিশ্বাস, নেতাজি ক্লাস 11 কি দিয়ে পড়ছো সাই কি হবে পড়বে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার সুপ্রিয় সিংহ, নেতাজি সুভাষ বিদ্যানিকেতন কোন ক্লাস 11 কি দিয়ে পড়ছো সাই কি হবে পড়বে ডাক্তার অলকা দাস, শিক্ষক হবে চাকরি পাবে না তো প্রিপারেশন হচ্ছে ইন্টারভিউ দিচ্ছে না দিয়েছে কিন্তু তারপরে তো আবার বাতিল করে দেয় সমস্যা হচ্ছে না তুমি চেষ্টা করো আমরা চাইবো তুমি যাতে শিক্ষক হতে পারো অঙ্কিতা দাস, অঙ্কিতা আম্বেদকর কি নিয়ে পড়ছো আর কিভাবে বড় হবে ডক্টর অঙ্কিতা দাস, এবার সবুজ মিয়া, সবুজ দয়ানন্দ বিদ্যালয় সবুজ বাবা কি করে রেহানা খাতুন, আমি কুমার পিএমসিএইচএস তোমাদের স্কুলের প্রশংসা কিরকম কি সুন্দর নিয়ে পড়ো ক্লাস 10 কিভাবে পড়ো ডক্টর মানিক দাস, মানিক দাস, মানিক দাস অমরপুর ক্লাস Class 11 Science. তাই কি হবে Sir, Engineer. ইঞ্জিনিয়ার ভেরি গুড সাদেক হোসেন,
খবরপুর Brasileiro. নিয়ে পড়ো কি হবে Uma Argentina. তুহিন মিয়া, Class 11 Arts. Arts. Teacher. Teacher. মনে থাকবে তো? ভালো টিচার না থাকলে কিন্তু ছাত্র ভালো হয় না, এটা মনে রাখতে হবে। সুয়ারি দেববর্মা, খবরপুর কোন ক্লাস সবাই? First semester. কি পড়ছো? সায়েন্স। কি হবে? টিচার। রাহুল দাস, খবরপুর। খবরপুর ক্লাস Second semester. সেকেন্ড সেমিস্টার। কলেজে পড়ছো? দেখো খবরপুর হায়ার সেকেন্ডারি ডিপ্লোমা। So, আমাদের ফার্স্ট সেমিস্টার কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড সেমিস্টার আমরা এডমিশন হয়ে গেছে। কি হতে চাইছো? স্যার ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। করতে হবে। নিধান কলই, ধান কলেজ। খবরপুর কলেজ ফার্স্ট সেমিস্টার। ফার্স্ট সেমিস্টার। কি পড়ছো? হ্যাঁ? কেমিস্ট্রি অনার্স। কেমিস্ট্রি অর্ডার। কি হবে তো? প্রফেসর। কমপ্লিট। নিশান্ত দাস, অমরপুরিতে সব দিয়ে গেল। সিদ্ধান্ত। নিশান্ত দাস। হ্যাঁ, তুমি কি কলেজে পড়ো? হ্যাঁ, কলেজে পড়ি। কোন সেমিস্টার? এলএলবি নিয়েছি। এলএলবি। হ্যাঁ। ভালো করে পড়তে হবে। প্রতিমা দাস, মেধাবী ছাত্রছাত্রীদেরকে সামান্য কিছু সাহায্য তুলে দেওয়া, এই সাহায্য শুধু আর্থিকভাবে নয়, তাদের মনের জোর বাড়াতেও অনেকটাই সাহায্য করবে, এটা আমাদের বিশ্বাস। আজ একটি বিশেষ দিন, আমরা সবাই জানি। আর আমাদের যিনি ঘোষণা করছিলেন তিনি প্রথমেই বলেছেন যে স্বামী বিবেকানন্দের জন্মদিন। যুব দিবসে এমন একটি আয়োজন সত্যি এর গুরুত্ব অনেকটাই বাড়িয়ে দিয়েছে। আমি পরপর ছোট্ট দুটি কবিতা পড়ব। প্রথমে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়ে সুবোধ সরকারের লেখা একটি ছোট্ট কবিতা, বেলুড়। আমি একটি কোণায় দাঁড়িয়ে দেখছিলাম, দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি উঠছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি স্নেহ করতে দেখিনি, এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি। সিঁড়ি নয়, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল। এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে এ আমি কোথাও দেখিনি। স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, এই ছেলে দুটি কে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, একজন IBM এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে, সিঁড়ি ধুতে এসেছে। যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেছেন। সন্ধ্যা নেমে আসছে গঙ্গায়, আমার ভেতরেও নামছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ক্রোধ, এত অপমান। আরতি শুরুর আগে মনে হলো, যে সিঁড়ি মুছতে পারে না সে কোনো দিন মানুষের চোখের জল মুছতে পারবে না।
আমাদের যে ছাত্রছাত্রীরা আজকে উপস্থিত রয়েছে, তোমাদের সবার জন্য এবারের কবিতাটি, এটি লেখা ফারজানা ওয়াহিদ শায়ানের। মনরে বলি তোমায়, মানুষ বলেই নষ্ট হতে লাগে না রে সময়। নেই আমার কথায় ভুল, যদি মাটির সাথে হয় ব্যবধান কখনো এক চুল, বলি সেটাই হলো শুরু, বুঝবে তখন এবার তোমার পতন হবে শুরু। রেখো মাটির পরে দুটি পা, রেখো মাটির সাথে দোস্তি, যেন আকাশের কোনো ঠিক নেই, মাটি মরণেও দেয় স্বস্তি। হয়তো তুমি শুনবে তুমি নিজেই নিজের তুলনা, তুমি মিষ্টি করে হাসবে, তবু কারোর কথায় ভুলো না। তারা গর্ব ভরে বলবে তুমি মেঘেরও শীর্ষে উঠবে, আর ধরণীর বুক ঝলমল করে সূর্যের মতো ফুটবে। হয়তো তারা বলবে তুমি আকাশ যাবে ছাড়িয়ে, তুমি বিশ্বাস কিছু করো না, থেকো মাটির পরে দাঁড়িয়ে। এই ধরণীর বুকে চুরমার হলো কত না পাহাড় স্তম্ভ, দেখো চোখের দৃষ্টি নম্র আর কণ্ঠে তারাও দম্ভ। হয়তো তোমার জন্য এটা সুসংবাদের লগ্ন, দেখো নিজের দোকান বন্ধ, থেকো আপন ধ্যানেতে মগ্ন। এটা নতুন কিছুই নয় তো, এই যে সকাল বিকালে ঘটছে, কত সোনা দিয়ে বাঁধা ঝকঝকে নাম, তাতেও তো জং ধরছে। এটা জগতের এক সূত্র, কবু ভালো যায় কবু মন্দ, যেন মাতাল না করে তোমারে এই সুখী সময়ের গন্ধ। পাবে সুখের শেষেও শূন্য, যদি সে সুখ ছাড়ায় মাত্রা, এই জীবনের মানে তবু এক আনন্দময় যাত্রা। রেখো মাটির পরে দুটি পা, রেখো মাটির সাথে দোস্তি, যেন আকাশের কোনো ঠিক নেই, মাটি মরণেও দেয় স্বস্তি। নমস্কার। শিল্পী কাকলি গঙ্গোপাধ্যায়কে ওনার শ্রুতিমধুর পরিবেশনার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের বিগত বছরগুলিতে মেধা সম্মান অনুষ্ঠানে সম্মাননা গ্রহণকারী 3 জন কৃতি ছাত্রছাত্রী ভিডিও বার্তায় তাদের বক্তব্য পাঠিয়েছেন। ভিডিও বার্তায় পাঠানো তাদের সংক্ষিপ্ত বক্তব্য আমরা এখন শুনব। আমার বিদ্যালয়ের শিক্ষক নিশান দেববর্মা। তোমার জীবনের লক্ষ্য কি? নৃত্যশিল্পী হতে চায়। সাগরিকা সিংহ। ক্লাস 9, তোমার জীবনের লক্ষ্য কি? বিমল দেববর্মা। কোন কলেজে পড়ো? জীবনের লক্ষ্য? প্রীতম রবি দাস। প্রীতম বুঝলাম বয়। কি লক্ষ্য জীবনে? বাহ,
অর্পিতা দাস। অর্পিতা কোন ইয়ার তোমার? 4th semester and master's commerce. Teacher. সুমন মক চৌধুরী। ত্রিপুরা ইউনিভার্সিটি 4th সেমিস্টার সেকেন্ড ইয়ার। তোমার লক্ষ্য জীবনের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস, নতুন কিছু। বাহ, ভেরি গুড। অঞ্জনা দেবনাথ। অঞ্জনা কোনিয়া কি করেছো, কি করবে, কি করবে? আচ্ছা, একজন অধ্যাপক এবং একজন ভালো মানুষ। ভেরি গুড। অর্পিতা চক্রবর্তী। আর এখানে হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মন, অন্যান্য অনেক আইনজীবীরা রয়েছেন, হরিবল দেবনাথ, হরেকৃষ্ণ ভৌমিক এবং অন্যান্য আরো অনেকে, অনেক বিদগ্ধ মানুষজন রয়েছেন, শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, সমাজের অন্যান্য অনেক গুণীজন এই হল পূর্ণ করে রয়েছেন। তো আমি প্রথমেই যাদের স্মৃতির উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে, উমাপদ বর্মন এবং অঞ্জলি বর্মন, যারা সারা জীবনভর পরোপকার করার এক উচ্চতম আদর্শকে অনুসরণ করেছেন, তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং আমি মনে করছি যে তারা এতটাই সফল যে তারা নিজেদের জীবনে যেমন এই আদর্শকে অনুসরণ করেছেন, সেটা তাদের যারা উত্তর পুরুষ তাদের মধ্যেও সার্থকভাবে সেই আদর্শকে ট্রান্সমিট করতে পেরেছেন। এটা একটা বিরাট সাফল্য মানুষের জীবনে। আমি পুরুষোত্তম দাকে প্রায় 4 দশক ধরে জানি, যিনি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী, একজন লব্ধ প্রতিষ্ঠ আইনজীবী, অথচ এক অনাড়ম্বর জীবন যাপন করছেন। আপনারা সবাই দেখছেন, আমার চেয়ে ভালোভাবে চেনেন ওনাকে আপনারা, যেটা নাকি মানুষকে মুগ্ধ করার মতো। এবং ওনার যে ছোট ভাই গৌতম, সে আমার সহপাঠী স্কুলে, তাকে আমি চিনি। সেও এই একই ব্রত তার জীবনে, কিভাবে মানুষের উপকার করা যায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো যায়, জীবনের অর্জিত অর্থ দিয়ে তারা এই যে বিপন্ন এবং দুস্থ মেধাবী মানুষকে নির্বাচিত করে তাদেরকে সাহায্য করা, তাদের জীবনে তাদের লক্ষ্য পূরণে তাদের পাশে দাঁড়ানো, এটা একটা বিরলতম আদর্শ। এবং এই জন্য আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি গৌরবান্বিত বোধ করছি। আসলে এই যে ভাবগুলো, এগুলো আসে কোত্থেকে? এই যে উচ্চতম ভাব, এটা মানুষের মধ্যে আসে কোত্থেকে? একটা মানুষ যখন তার মধ্যে যখন অন্য মানুষের প্রতি মমত্ববোধ, ভ্রাতৃত্ব, অনুকম্পা,
এই ভাবগুলো জাগ্রত হয়, যেটা আমাদের দেশে, আমাদের দেশ থেকে আমরা আমাদের দেশের যে সহস্র বৎসরের শাশ্বত ভাবনা, তা থেকেই আমরা পেয়েছি এই ভাবগুলো। এই ভারতবর্ষ জন্মগ্রহণ সূত্রেই এই ভাবগুলো আমাদের মধ্যে। আপনারা দেখুন না, আমাদের সংবিধানের দিকে তাকান, আমাদের সংবিধানের প্রস্তাবনায় সংবিধানের যে সাংবিধানিক নৈতিকতা, সাংবিধানিক মূল্যবোধ, আমাদের ইকুয়ালিটি, জাস্টিস, ইকুয়ালিটি, লিবার্টি, ফ্রেটার্নিটি, এই যে সাংবিধানিক মূল্যবোধগুলো, এই মূল্যবোধগুলো আমরা আসলে এই সংবিধানটা হচ্ছে একটা শাসকদের, আমরা দেশ যারা শাসন করবে, আমাদের দেশের শাসন নীতি কি হবে তা ঠিক করে দেওয়া আছে আমাদের এই সংবিধানে। সংবিধানের যে প্রস্তাবনা, যেটা নাকি সংবিধানের প্রাণ ভোমরা যাকে বলা যায়, সবটা সংবিধান, যার মধ্যে সংবিধানের আদর্শটা কি হবে যেটা প্রতিফলিত হয়েছে সংবিধানের প্রস্তাবনায়, সেই প্রস্তাবনায় এই যে মূল্যবোধগুলো, এই যে জাস্টিস, ইকুয়ালিটি, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি, শাসকরা ঠিক পথে চলছে কিনা, আমরা যারা শাসিত, আমরা যারা রুলড, আমরা ঠিক আছি কিনা, তা বিচারের মানদণ্ড কি হবে, আমাদের এই সাংবিধানিক মূল্যবোধগুলো হবে সেই বিচারের মানদণ্ড। এবং সেই মূল্যবোধের আলোতেই আমরা আমাদের জীবনকে যদি পরিচালিত করতে পারি, তাহলে একজন সার্থক নাগরিক হিসেবে আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারবো। আজকে যারা এলো, যারা এখানে যারা চেক গ্রহণ করলো, তারা নানা জনে নানা জীবনের লক্ষ্য সম্পর্কে আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করেছিলেন যে তোমরা বড় হয়ে কি হবে। আমি জিজ্ঞেস করেছি কি বড় হয়ে, বিভিন্ন পেশার কথা বলেছে। কেউ কেউ বলেছে আমরা একজন ভালো নাগরিক হব, আমার এই পেশাটাও গ্রহণ করব। তাদের সবাইকে আমি বলবো যে তোমরা আমাদের সংবিধানের যে মূল্যবোধ করবে, সেগুলো তোমাদের কর্মক্ষেত্রে তোমরা সেই মূল্যবোধগুলোকে পাথেয় করে চলতে চেষ্টা করবে। ফ্রেটার্নিটি, এই যে একটা কথা আছে সংবিধানের, ফ্রেটার্নিটি বা ভ্রাতৃত্ববোধ, ব্রাদারহুড, এই জিনিস, এটা যদি আমরা আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে পারি, যেটার কথা আমাদের সমস্ত মনীষীরাই বলে গেছেন। আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন। স্বামীজি তার চিকাগো ভাষণটা শুরুই করেছিলেন তার এই ভ্রাতৃত্ব বোধের তার যে সদা জাগ্রত ভ্রাতৃত্ব বোধ, সেই ভ্রাতৃত্ব বোধ থেকে উনি কিন্তু ওনার যে সম্ভাষণ ছিল সেই চিকাগো বক্তৃতায়, আমার প্রিয় ভগিনীয় ভাইরা, আমেরিকাবাসী ভগিনীয় ভাইরা, এবং সিস্টার নিবেদিতা তার এই দি মাস্টার অ্যাজ আই সিন হিম গ্রন্থে বলেছেন যে স্বামীজির যে ইউনিভার্সাল ব্রাদারহুডের যে চিন্তা, এবং সেটাই তিনি চেষ্টা করেছিলেন তার চিকাগো ভাষণের মধ্যে সমস্ত ইউরোপবাসীদের মধ্যে সেটা ছড়িয়ে দিতে। সেখানে তিনি দুটো কথা বলেছিলেন ভারতবর্ষ সম্পর্কে, যে ভারতবর্ষ, আমি এমন একটি ধর্মের প্রতিনিধিত্ব করছি এবং সেই ধর্মের প্রতিনিধিত্ব করতে পেরে গর্ববোধ করছি, যে ধর্ম নাকি সমস্ত ধর্মকে শুধু গ্রহণই করেনি, পৃথিবীর সমস্ত ধর্মকে সত্যি বলে স্বীকার করেছে। তিনি এও বলেছিলেন যে আমি এমন একটি জাতির অন্তর্ভুক্ত বলে নিজে গর্ববোধ করছি, যে জাতি চিরকাল যে কোনো জাতির এবং যে কোনো ধর্মের নিপীড়িত এবং আশ্রয় প্রার্থী জনগণকে আশ্রয় দিয়েছে।
কাজেই আমরা রবীন্দ্র মনীষায় যদি আসি, আমরা দেখব রবীন্দ্রনাথের ভারত তীর্থ কবিতাটি আপনারা নিশ্চয়ই পড়েছেন, যেখানে ভারতের একটি সার্বিক পরিচয় কবি তুলে ধরেছেন, যেখানে তিনি বলছেন যে হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সব কুন্দল পাঠান মোগল, এক দেহে হরণী। ভারতবর্ষে সবাইকে আশ্রয় দিয়েছে, সবার সর্বধর্মের প্রতি সহিষ্ণুতা দেখিয়েছে, এবং এই সহিষ্ণুতার মনোভাব থেকে আমাদের যে ভ্রাতৃত্ববোধ জন্ম নিয়েছে, সেই ভ্রাতৃত্ববোধ থেকেই আসছে মানুষের প্রতি অনুকম্পা এবং দুস্থ বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর যে স্পিরিট, সেটার জাগরণ। আমি একটি নীলাঞ্জনকে অনুরোধ করব কিছু বলার জন্য। সর্বপ্রথম শুভ সকাল এবং ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। মঞ্চ উপবিষ্ট বিশেষ অতিথি ও অন্যান্যবৃন্দ এবং এখানে উপস্থিত অন্যান্য ভূমিদের আমার সর্বপ্রথম জানাই শ্রদ্ধা ও প্রণাম, এবং আমার ছোট ভাই বোনদের জানাই মন ভরা ভালোবাসা। প্রথমত আমি শ্রীযুক্ত পুরুষোত্তম রায় স্যার বর্মনকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাকে আজকে এমন সমাজসেবামূলক কাজে নিযুক্ত করার জন্য। এবং আমার জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি আমি কিছু কথা বলি, তাহলে আমি বলবো যে আমাকে আমার নিজের জীবনে প্রতিকূলতা যদি আমি বলি ছিল না, তাহলে সেটা ভুল হবে। আমার জীবনে প্রতিকূলতা ছিল, কিন্তু আমার প্রতিকূলতাকে কোনোদিন আমি আমার পরম বন্ধু হতে দিই। তো এখানে উপস্থিত সকল মেধাবী এবং দুস্থ পরিবারের যেসব ছাত্রছাত্রীরা আছো, তাদেরকে আমি বলবো, তোমাদের প্রতিকূলতা বাধাকে তোমার জীবনের পরম বন্ধু হতে দেবে না। এই কথা বলার পিছনে একজন বিশেষ লেখিকার একটা লাইন মনে পড়ছে, The question is not who is going to let me, the question is going to stop me. তার মানে হচ্ছে প্রশ্নটা এটা না কে আমাকে বাধা দেবে, প্রশ্নটা এটা কে আমাকে থামাতে পারবে। তো ব্যক্তিগত জীবনে সবাই বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হয়ে আমরা হতে থাকি এবং এইভাবেই আমরা এগিয়ে যাই। এবং আমি আশা করবো তোমরাও বিগত দিনে সব প্রতিকূলতাকে কাটিয়ে আজকে তোমরা যেমন একটা সহমূলক কাজে নিজেকে নিযুক্ত করতে পেরেছো, বা তোমরা যে আর্থিক সাহায্যটা তোমরা পেয়েছো, আমি আশা করবো ভবিষ্যতে তোমরা অন্যদের এমন ভাবে সাহায্য করবে এবং অন্যান্য ছাত্রছাত্রীদের ভবিষ্যতে অগ্রগতির পথে ওদের পাশে দাঁড়াবে। নমস্কার। অসংখ্য ধন্যবাদ নীলাঞ্জনকে, এবং আগামী দিনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানে অমরপুর মহকুমা থেকে আসা মেধা সম্মান গ্রহণকারী একাদশ শ্রেণীর ছাত্র মানিক দাস ইতিমধ্যেই জানিয়েছে যে সে কিছু বলতে চায়, তাকে আমি মঞ্চে ডেকে দেব। মানিক দাস। নমস্কার। এখানে উপস্থিত শ্রদ্ধেয় সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে নমস্কার জানাই। আমরা অমরপুর থেকে মোট 8 জন আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আমার ব্যক্তিগত জীবনে আমি ছোটবেলা থেকে পড়াশোনায় ভালো ছিলাম বলে আমাদের বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা আমাকে আর্থিকভাবে সাহায্য করেছে। আমি এখানে উপস্থিত সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই, কেননা আজকে যদি আমাদের বিদ্যালয়ে শ্রীকৃষ্ণা ম্যাম আমাকে আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হতে সাহায্য করেছে। পুরুষোত্তম রায় বর্মন স্যার এবং গৌতম রায় বর্মন স্যার মহাশয়কে আমি আমার নমস্কার জানাই, কেননা ওনারা আজকে যে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন সেটি ত্রিপুরার একটি নজিরবিহীন বলে আমার কাছে মনে হচ্ছে। আমার মা মিড ডে মিলে রান্না করে এবং বাবা খুবই রুদ্ধ, অনেক কষ্টের মধ্যে আমাদের জীবনযাপন চলছে, খুব প্রতিকূলতার মধ্যে চলছে আমার পড়াশোনা। তো এখানে উপস্থিত সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে নমস্কার জানিয়ে আমি আলোচনা শেষ করছি। নমস্কার। ধন্যবাদ। বনদেলি চা বাগানের শ্রমিক পরিবারের মেয়ে
অনুরুদ্ধ মৌসুমী উড়ান 17 থেকে খেলা শুরু করেছে ফুটবলে এবং তাকে দেখে আগামী দিনে আরো অনেক মেয়েরা ফুটবলে আসে। শুধু খেলা নয়, মূলত বাল্যবিবাহ বন্ধ, অপুষ্টি, সামাজিক মর্যাদার জন্যই মেয়েদের ফুটবলকে হাতিয়ার করে এগিয়ে যাচ্ছে এই ক্লাব। আমাদের ট্রাস্টের পক্ষ থেকে মনোভেলির ফুলোছানো অ্যাথলেটিক ক্লাবের মেয়েদের সাহসী কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়ে তাদের হাতে 5টি ফুটবল তুলে দেওয়া হবে। আমি ট্রাস্টের পক্ষ থেকে কমল রায় আঙ্কেল, লিপু আঙ্কেল, রাজীব স্যার, কবির স্যার, কৌশিকনাথ, মৃন্ময় আঙ্কেল সবাইকে অনুরোধ করব সামনে এগিয়ে এসে তাদের হাতে ফুটবল তুলে দেওয়ার জন্য। ওদের উৎসাহিত করুন। তাদের হাতে এখন 5টি ফুটবল তুলে দেওয়া হবে। সম্মানীয় সভাপতি মহাশয়, আমাদের সাথে মঞ্চে আসীন আছেন ত্রিপুরার উচ্চ আদালতে কর্মরত ছিলেন, সাম্প্রতিক অতীতে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। তিনি আমাদের সামনে মূল্যবান তার যে ভাবনা এবং চিন্তা সেটা উপস্থিত করারও চেষ্টা করেছে। আমাদের সাথে মঞ্চে আছেন এই ট্রাস্টের যিনি সম্পাদক এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন ভেতরে এবং বাইরে যারা আছেন, আপনাদের সবাইকে আন্তরিকভাবে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আমার কথা শুরু করার আগে যাদের নামে এই ট্রাস্ট, উমাপদ বর্মন এবং অঞ্জলি বর্মন, আমার মার নামও ছিল অঞ্জলি, তাকেও আমি আমার মায়ের মধ্যেই দেখতাম। তিনিও তাকে আমাকে দেখেছি আমি অনেকটা সন্তানের মতোই স্নেহ করতেন, বাড়িয়ে বলছিলেন। তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে। বিশেষ করে তাদের 2 সন্তান পুরুষোত্তম এবং গৌতম রায় বর্মন, আমি বলবো যোগ্য সন্তান, এবং পরিবার এবং পরিজন যারা, যাদের সম্মিলিত প্রচেষ্টায় ট্রাস্ট গড়ে উঠেছে এবং আজকে এরকম একটা পর্যায়ে এসে উপনীত হয়েছে, তাদের সকলের প্রতি আমাদের যে আন্তরিক যে সম্পর্ক, এই সম্পর্কের বিষয়টি সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে আমি আজকে এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আরেকবার স্মরণ করছি। উমাপদ বর্মনের অতীত অনেকেই জানেন না, আমরাও যে খুব বেশি জানতাম ঘটনা কিন্তু তা না। স্বাধীনতার আগে, দেশ ভাগের পূর্বে, যেখান থেকে তার বড় হয়ে উঠে সরকারি চাকরিতে অংশগ্রহণ করার আগ পর্যন্ত তার বসতি এলাকা থেকে শ্রমজীবী অংশের মানুষ যারা, তখন তো কলকারখানা সেরকম ছিল না,
মাথার ঘাম পায়ে ফেলে গায়ের রক্ত জল করে পরিশ্রম করে উপার্জন যেটা তারা করতেন তা দিয়ে তাদের পরিবার প্রতিপালনের চেষ্টা করতেন। কিন্তু এরা যে সঠিকভাবে তাদের মজুরি বা কাজের জায়গায় যথার্থ সম্মান মর্যাদা পেতেন, এটা ঘটনা না, এটাই ইতিহাসের বস্তু। উমাপদ বর্মনরা, আমি ব্যক্তিগতভাবে উমাপদ বর্মনের কথা বলছি না, তাদের সমসাময়িক যারা এই ঘটনাগুলো তাদেরকে পীড়া দিয়েছে এবং ছোট্ট পরিসরে সেই এলাকাতে কমিউনিস্ট আন্দোলন দাঁড়া বাঁধতে শুরু করেছে। এদের পরোক্ষ মদতে বা অনুপ্রেরণায় এই শ্রমজীবী অংশের মানুষ তাদের অধিকার আদায় এবং রক্ষার জন্য মানুষের সম্মান নিয়ে যাতে তারা বেঁচে থাকতে পারে তার জন্য যে আন্দোলন, এই আন্দোলনটাকে অনুপ্রাণিত করার চেষ্টা করেছে। এই ঘটনা উমাপদ বর্মনের মুখ থেকে কিন্তু আমার শোনা না। ভানু ঘোষের নাম আপনারা অনেকে জেনে থাকবেন। তিনি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদকের মতো দায়িত্বশীল পদে বৃত হয়েছিলেন। ত্রিপুরা বামফ্রন্ট কমিটির আহ্বায়কের দায়িত্ব তিনি প্রতিপালন করেছেন। তার কাছ থেকে শোনার একটা ভিত্তি হচ্ছে, বিশেষ করে ভোট যখন আসত, বিধানসভার ভোট অথবা লোকসভার ভোট, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি অর্থনৈতিক যে ভিত্তি বা সামর্থ্য সেটা অনেক বেশি সীমাবদ্ধ ছিল। ফলে মানুষের ঘরে ঘরে গিয়ে চাঁদা সংগ্রহ করে ভোটের খরচ আমাদের জোগাড় করতে হতো এবং এরকম জায়গায় আমাদের পার্টির কিছু কিছু নেতৃত্ব, যাদের সাথে তাদের প্রত্যক্ষ সরাসরি যোগাযোগ ছিল বা আছে, এদের সঙ্গে আলাদা করে কথাবার্তা বলে একটু বেশি অঙ্কের সাহায্য তাদের কাছ থেকে যাতে পাওয়া যায় তার জন্য উদ্যোগ নিতেন। ভানু ঘোষ এই উমাপদ বর্মনের কাছে আমাকে পাঠিয়েছিলেন। আমি তখন মহারাজা বীর বিক্রম কলেজে পড়ি। এটা হয় লোকসভা নির্বাচন অথবা বিধানসভা নির্বাচন, সেটা আমি সঠিকভাবে বলতে পারছি না। এবং উনি আমাকে বলে দিলেন, তুমি যাবে, তোমার পরিচয় দেবে, আমি তোমার কথা আগে জানিয়ে দেবো, তিনি উমা বলে রাখবেন, তুমি গেলেই তোমাকে উনি যা দেওয়ার দিয়ে দেবেন। তার বাড়িতে গেছি, তখন দুপুরবেলা, অফিস বন্ধ ছিল বলে আমার জানা নেই, আমি স্মরণ করতে পারছি না। তিনি খাচ্ছিলেন তার রান্নাঘরে বসে এবং তার স্ত্রী অঞ্জলি বর্মন তিনি খাবার দিয়েছিলেন। বাড়িতে অন্য কোনো কাজের লোক নেই, ছেলেরা তখন বাড়িতে নেই, তারা তখন বিয়ে শাদীও করেনি, প্রশ্নই আসে। সেই সময় তিনি একটা প্যাকেট দিয়ে আমাকে বললেন, তুমি গলে নিয়ে যাও। আমি থকে দাঁড়িয়ে আছি, আমি চুপ করে দাঁড়িয়ে, আমি মানে হানা আমি কিছু বলছি, বলছি এটার মধ্যে 10,000 টাকা আছে। আমি বললাম, আমি তো রিসিপ্ট নিয়ে আসিনি, আমাদের পার্টির তো নিয়ম হচ্ছে চাঁদা সংগ্রহ করলে সঙ্গে সঙ্গে রিসিপ্ট দিতে হবে, রিসিপ্ট ছাড়া তো টাকা দেওয়া যায় না। বলো না, ঠিক আছে তুমি নিয়ে যাও, পরে এসে আমাকে রিসিপ্ট দিয়ে দেবে। সেদিন এই পর্যন্তই ওনার সাথে কথা। সেই সময়ে 10,000 টাকা, এটা তো কল্পনা করে। আমি সম্ভবত আরেকবার এই বিষয়ে উল্লেখ করার চেষ্টা করেছি, আবার এখানে তুললাম, অনেক নতুন মানুষ এখানে আছে। ফিরে গিয়ে ভানুদার সাথে কথা বলে রিসিপ্ট ব্যবস্থা করে আমি ওনাকে রিসিপ্টটা দিয়ে গেছি। তখন ভানুদার কাছ থেকে শোনা, দেশ স্বাধীন হওয়ার আগে অবিভক্ত যে বাংলাদেশ, তাতে যে অংশটা এখন বাংলাদেশের অন্তর্ভুক্ত তৎকালীন পূর্ব পাকিস্তান, সেখানে তারা যাচ্ছিলেন, তাদের সাথে ভানুদার খুব নিবিড় সম্পর্ক ছিল
এবং তাতে একটা মতাদর্শের বিষয়, শ্রেণীগত দৃষ্টিভঙ্গির বিষয়, সামাজিক যে অবস্থা, এগুলো সম্পর্কে ভাবনা চিন্তা এবং শোষিত বঞ্চিত জাতির যে মানুষ, তাদের জন্য কিছু করতে হবে, এই যে ভাবনা চিন্তা দিয়ে সেদিন তারা একসাথে শুরু করেছিলেন, তার সাথে তাদের সঙ্গে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব সেদিন পর্যন্ত উমাপদ বর্মন এবং ভানু ঘোষ তারা নিজেদের মধ্যে রক্ষা করার চেষ্টা করেছে। কথাটা উল্লেখ করলাম যে এই যে মূল্যবোধ, তার ভিত্তি কিন্তু তৈরি হয়েছে অনেক কম বয়সে, এবং তার যে মূল শুরুয়াত সেটা হচ্ছে শ্রমজীবী অংশের মানুষ, তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করতে হবে। এটা সহজ কথা না। সেই সময়ে কমিউনিস্ট পার্টি কি, যারা খবর রাখেন তারা জানবেন, ত্রিপুরায় কমিউনিস্ট পার্টি 34 থেকে 35 সেই সময় 7 জন 8 জন 10 জনকে নিয়ে তৈরি হয়েছিল। এটা অবিভক্ত বাংলার অন্তর্ভুক্ত কুমিল্লাতে সেখানে একটা ইউনিট তৈরি হয়েছিল। সেই ইউনিটের সাথে যোগাযোগ রেখে ত্রিপুরায় সেই সময়ে কিছু ব্যক্তি বিশেষ কমিউনিস্ট পার্টির শান্তিতে তারা এসেছিল। তার মধ্যে বীরেন দত্ত যেমন, অভূতদেব বর্মা যেমন, দেবপ্রসাদ সেন, এরকম কয়েকজনের নাম আমি এখানে স্মরণে হিসাবে নাম উল্লেখ করতে পারলাম। আর অনেক নাম আছে, আমি দেখেছি প্রায় 15 থেকে 20-21 জনের। তো আমি কথাটা উল্লেখ করছি যে এটা ছোটবেলা থেকেই ভাবনা চিন্তার মধ্যে একটা দৃষ্টিভঙ্গি, একটা শিকড় গাড়তে শুরু করেছিল, এবং পেছনে ভূমিকা নিয়েছে কমিউনিস্ট আন্দোলন। তারপর তিনি সরকারি চাকরিতে অংশগ্রহণ করেন, এবং এটা কিছু জানতে পারেন, সবাই হয়তো জানেন না। আমিও ত্রিপুরার শিক্ষক কর্মচারী আন্দোলনের ইতিহাস পড়তে গিয়ে আমি সেখানে গিয়ে দেখলাম, তার মধ্যে TGEA, ত্রিপুরা গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, এটা এককভাবে এটাই ছিল সবচেয়ে বড় সংগঠন। সেই সময় সমন্বয় কমিটি তৈরি হয়, প্রকৃতপক্ষে এটাই ছিল বাধ্যত একটা সমন্বয় সমিতির মতো। এবং ত্রিপুরা সরকারের আন্ডারে যে সমস্ত কর্মচারীরা কাজ করতেন, শিক্ষক ছাড়া বাকিদের বড় অংশ এই অফিস আদালতে কাজ করতেন, তাদেরকে সংগঠিত করার দায়িত্ব নিয়েছিল TGE। দিগ্বিজয় ভট্টাচার্য ভুবনেশ্বর থেকে, তাদের সাথে উমাপদ বর্মন তাদের সান্নিধ্য করে, এবং এরা উদ্যোগ নিয়ে এই ত্রিপুরাতে সেই পরিস্থিতিতে স্বাধীন ভারতবর্ষে কংগ্রেস সরকার তখন চলছে, সদ্য সমতান্ত্রিক যে ব্যবস্থা তার অবসান ঘটেছে, সেই জায়গায় TGA কে একটা শক্তিশালী ভিতর উপর দাঁড় করবার ক্ষেত্রে তারা যে কয়েকজন সেই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, তার মধ্যে উমাপদ বর্মন ছিলেন অন্যতম। এবং এটাও আপনাদের জানার জন্য বলছি, এই সংগঠনে সারা ত্রিপুরার প্রথম সারির যারা নেতৃত্ব, বিভিন্ন পদে যারা বৃত ছিলেন, উমাপদ বর্মন সেখানে সহ সভাপতির পদে বৃত ছিলেন, এবং সেই সময় সহ সভাপতির পদ অর্জন করা সহজ বিষয় না। বিশ্বাস, আস্থা এবং তার প্রতি শ্রদ্ধা, এই সবটাকে মিলিয়েই সেই সময় তারা কিন্তু তাদের নেতৃত্বকে বাছাই করতেন, দায়িত্বে বৃত করতেন। আমি কথাগুলি বলছি যে হঠাৎ করে তারা এই জায়গায় চলে এসেছেন, ঘটনা কিন্তু তার। এবং আমি এখানে যেটা বিশেষ করে উল্লেখ করবো, উমাপদ বর্মনের স্ত্রী অঞ্জলি বর্মন, দুজনের মধ্যে ভাবনা চিন্তা, চেতনা, দর্শন, রাজনৈতিক যে ঘটনাবলী, এগুলো নিয়ে নিশ্চয়ই আলাপ আলোচনা হতো, এবং তাদের মধ্যে একটা সমঝোতার পরিবর্তন ছিল, যেটা না থাকলে পর এই সুন্দর পরিবেশ সৃষ্টি করে নিজের সন্তানদেরকে এইভাবে তারা গড়ে তুলতে পারতেন। এবং যেটা দেখা গেল, তাদের যে ভাবনা চিন্তা সম্মিলিত ভাবে, তাদের যে 2 সন্তান, তাদের মধ্যে এটাকে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে তাদের যে মতাদর্শের ভিত্তি, তাদের যে রাজনৈতিক চিন্তা চেতনা, তাদের যে শ্রেণীর দৃষ্টিভঙ্গি, তাদের যে সমাজবোধ, বিশেষ করে মানবিক
মূল্যবোধ, বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো, এগুলো কিন্তু তাদের দীর্ঘ যে জীবনের যে অভিজ্ঞতা, অর্জিত যে শিক্ষা, তার নিরিখে যে ছেলেদেরকে তৈরি করার ক্ষেত্রে তাদের মধ্যে এই জিনিসগুলি নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এবং এরই ফলশ্রুতি হচ্ছে আপনার পুরুষোত্তম রায় বর্মন এবং গৌতম রায় বর্মন। হঠাৎ করে পুরুষোত্তম এবং গৌতম আকাশ থেকে নেমেছেন বা মাটি ফুলে উঠেছেন, এটা ভাবলে কিন্তু ঠিক হবে না। আমি কেন এই কথাগুলি বলছি, আমাদের মায়েরা বাবারা এখন যে পরিস্থিতি পরিবর্তনের মধ্যে আমরা পরিবার প্রতিপালন করার চেষ্টা করছি, আমাদের ছেলেদের মেয়েদের ভালো ছাত্র হোক, পরীক্ষার ফল ভালো করো, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হওয়ার চেষ্টা করো, সুনাম অর্জন করো, এই যে প্রত্যাশাটা ছেলে মেয়ের কাছে মা বাবার, এটা কিন্তু অপরাধের না, কিন্তু এটাই তো স্বপ্ন। তার সঙ্গে যে মানুষ হোক, সৎ হোক, সচ্চল হোক, এই যে ভাবনা, এই ভাবনায় জারিত করে নিজের সন্তান সন্ততি ছেলে মেয়ে বিশেষে তাদেরকে সেই ভাবনার চিন্তায় উজ্জীবিত করে প্রকৃত অর্থে মানুষ হিসাবে গড়ে তুলবার প্রশ্নে আমাদের মায়েরা বাবারা একটা বিরাট অংশ এভাবে কিন্তু চিন্তা ভাবনাই করছে না। এবং পরিণতিতে কি দেখা যাচ্ছে, বিপদ হয়ে যাচ্ছে, আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, দায়বদ্ধতা বোধ তাদের মধ্যে সেভাবে সৃষ্টি হচ্ছে না। যে কোনো ভাবেই হোক, পাস করা, নম্বর জোগাড় করা এবং পরবর্তী সময় কাজে করবে যখন যাচ্ছে, চাকরি বাকরি পাচ্ছে, সবাই পাচ্ছে খবর তা না, যারা পাচ্ছে নানা গান বাজনা তৈরি হয়েছে, তো গান বেঁধেছেন তো সুবিধা দেখা যাচ্ছে। তাদের মায়েরা বাবারা বাড়িতে থাকবার সুযোগ পাচ্ছে না, তাদেরকে বয়স্কদের দেখবার জন্য বাড়িঘর কিছু কিছু সংগঠন তৈরি করেছে, তার মধ্যে পুরুষোত্তমদের এরকম একটা বাড়ি আছে, সান্দনে পুরুষোত্তম এবং গৌতম আরো অন্যরা তাদের সাহায্য করেছেন। তাদের অনেকে এখন বেঁচে নেই, সামগ্রিকভাবে উদ্যোগ নিয়েছিলেন, তাদেরা বর্তমানে এরাই বলতে এটাকে চালিয়ে রাখার চেষ্টা করছেন। ওখানে গেলে গিয়ে দেখবেন সে বয়স্ক পুরুষ, বয়স্ক মা, ছেলের কথা জিজ্ঞেস করলে, মেয়ের কথা জিজ্ঞেস করলে তাদের চোখ থেকে ঝরঝর করে কিন্তু জল ঝরে পড়ছে। অথচ ছেলে মেয়ে হয় ডাক্তার না ইঞ্জিনিয়ার, দুতলা তিনতলা বাড়ি করাচ্ছে, তাদের ছেলে মেয়েরা স্কুলে কলেজে পড়াশোনা করছে, খেলাধুলা ভালো করছে, ফলাফল খারাপ করছে না, এদের প্রতিও তাদের আকর্ষণ আছে। কিন্তু এদেরকে মাঝে মধ্যে যে নিয়ে যাওয়া দাদু দিদিমার কাছে, এই আগ্রহ কিন্তু তারা দেখাবার চেষ্টা করছে। আমরা কোথায় চলে যাচ্ছি? এই কারণে দুটো জিনিস আমি পাশাপাশি উপস্থিত করে বলবার চেষ্টা করলাম, কাউকে সাফল্য করার জন্য না। যদি এই নেতিবাচক দৃষ্টি নিয়ে ছেলেকে শুধু পাশের জন্যই তৈরি করে, পাস করবে, মানুষ হবে না, এবং আপনি যখন কর্মক্ষমতা হারাবেন, তার কাছে আপনার প্রত্যাশা যাই থাকুক সেটা পূরণ করার ক্ষেত্রে সেই ছেলে মেয়ে কিন্তু এগিয়ে এসে আপনার পাশে দাঁড়াবে। তো এই শিক্ষাটার অর্থটা কি? এই বিষয়টা যদি উপলব্ধির মধ্যে আমাদের না থাকে, তাহলে পরে কিন্তু একটা সময় গিয়ে আমাদের ভীষণ অসুবিধার সম্মুখীন হতে হবে। এটা মাথায় রাখার জন্যই কথাটা বললাম। অভাবদ বর্মন এবং অঞ্জলি বর্মন তারা কিন্তু তাদের দুই সন্তানকে সেভাবেই তৈরি করার চেষ্টা করেছেন, যার প্রতিফলন তাদের এখনকার কাজের মধ্যে দিয়ে আমরা করতে পেরেছি। আমি যে জানি গৌতম সামনে বলে আমি বলছি না, মামলা মোকদ্দমা করছি, সে তো সুনাম অর্জন করেছেন। আমাদের হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুনাম সফল, বিশেষ করে সার্ভিস লাইনের যে সমস্ত মামলা মোকদ্দমাগুলি ঘুরে ফিরে তার কাছেই সেখানে যাচ্ছে, এবং সম্ভবত 85 থেকে 90 ভাগই যে সফল অর্জন করছে। এবং সেখানে অভিজ্ঞতা কি, মেরিটটা প্রথম জাজ করার চেষ্টা করে। যদি মেরিট জাজ করে দেখছে যে তার মধ্যে মশলা নেই, এটাকে ভিত্তি করে মামলা করলে পরে যিনি আসলেন তাকে আমি কিছু সাহায্য দিতে পারবো না, সে জিততে পারবে না, তাকে বুঝিয়ে বলার চেষ্টা করেন এই মামলাটা আপনি করবেন না, এতে সুবিধা হবে না, আমি আপনাকে সাহায্য করতে পারবো না।
সমস্ত উকিল বন্ধুরা এটা করেন? করেন না। দ্বিতীয়ত আমি যেটা বলছি, ওখানে দর কষাকষি হয় না। কত টাকা লাগবে বলে 12 লাখে শুরু হোক না, দেখা যাক আমরা কোথায় যেতে পারি। যারা দিতে পারেন দিচ্ছেন, যারা দিতে পারেন না সেখানে পকেট কেটে পয়সা নেওয়ার চেষ্টা কিন্তু পুরুষোত্তমরা করেন না। এটা পপুলারিটি, এটা একটা মূল্যবোধকে ভিত্তি করে এগিয়ে যাচ্ছেন বলে এই মূল্যবোধের ভিত্তিটা, শেকড়টা গভীরে নিয়ে গেছে তার বাবা মা। ওই সেই কারণে কথাটা বলছি, আমরা কি এটা থেকে কিছু শিখতে পারি না? এটা পুরুষোত্তমকে উপরে তোলার জন্য আমি বলছি না, অভিজ্ঞতা থেকে বলছি না, তৈরি করা কিন্তু কোনো কথা না। আমিও অনেক সময় অনেককে পাঠাই, তুমি বলে দিই যদি তিনি বলেন মামলাটা করার সুবিধা হবে না, এই কথা মেনে নেবেন, হয়তো অন্যের কাছে যাবেন না, তাহলে ঠকবেন, পয়সা নেবে, লাভ কিন্তু আপনার কিছু হবে না। কিরকম টাকা লাগবে? এবং উনি টাকা নিয়ে বাস বিচার করেন না, দরাদরি করেন না, যা দেবেন তাই দেবে। অভিজ্ঞতা থেকে কিন্তু কথা বলছি। শিক্ষক গৌতম যে ক্লাস তৈরি করেছে, যোদ্ধাবিকা এবং তার হাজবেন্ড ইঞ্জিনিয়ার, যারা দুজনে মিলে আপনার 20 জন ছেলে মেয়েকে আজকের অনুষ্ঠানে অর্থ দিয়ে সাহায্য করার চেষ্টা করেছেন। শুরুতে তিনি মোটামুটি একেবারে সংক্ষেপে বলেছেন ঘটনা, তারা ভালোভাবেই বলার চেষ্টা করেছেন। তাদের সাহায্য নিয়ে নিজেও একজন সফল শিক্ষক, নিজের যুক্ত থেকে তাদের বাড়িতেই গরিব মধ্যবিত্ত নিয়মিত হলেন ছেলে মেয়েদের, যারা পয়সা খরচ করে প্রাইভেট টিউটার রেখে পড়ার সুযোগ দিতে পারে না। আর স্কুলে তো পড়াই হয় না। আমাকে যে বাড়িতে থাকতে দেওয়া হয়েছে সরকার থেকে, তার পাশেই তো ত্রিপুরার 1 নম্বর স্কুল। সকাল থেকে তো দেখছি কি হয়, তাদেরকে বাজনা বাজায়, এই শব্দে আমাদের ঘুম ভাঙে। সপ্তাহে কোনো কোনো দিন 8টা সাড়ে 8টায় নাম ডাকে, কোনো কোনো দিন নাম ডাকার শব্দও শোনা যায়। এখন প্রাইভেট টিউটরের কাছে না গেলে পরীক্ষা কি করে দেবে? কোর্স কমপ্লিট করতে হবে। এরকম জায়গায় আমি দেখেছি এরকম 2-3 জন উপজাতি অনুপজাতি পরিচিত এরকম অবস্থা কি করবো? তখন আমি সরাসরি বলবি গৌতমের কাছে যাও, বলে উনি কে? গৌতম হয়তো ছিল না, পুরুষোত্তম নাম বললে অনেকে ছিলেন। কোথায় বাড়ি? চিনিয়ে দিন। ওখানে গেলে কি হবে? ওখানে কয়েকজন মাস্টারমশাই আছে, গৌতম নিজেও মাস্টারমশাই, তিনি বিজ্ঞানের একজন ভালো মাস্টারমশাই, লেখালেখাও ভালো করেন, বিজ্ঞান নিয়ে চর্চা করেন, সংগঠনও করেন। ওখানে গিয়ে সব সমস্যা বললে কি সাবজেক্ট নিয়ে আপনার মেয়ে বা ছেলে পড়তে চায় বলার পর যদি মাস্টারমশাই তার কাছে থাকে সেখানেই পড়াবে। না হলে যখন বুঝবে আপনাকে সাহায্য করা দরকার, তাহলে তার বন্ধু মানুষ আছেন শিক্ষক, হয়তো ওখানে গিয়ে নিয়মিত পড়ান না, যোগাযোগ করে তার বাড়িতে গিয়ে পড়ার ব্যবস্থা করে দেবে। টাকা পয়সা টাকা পয়সা নেয় না। তবে দুটো ঘটনায় কিন্তু এভাবে বলছি, একটুকু কিন্তু অতিরঞ্জন না, একটুকু অতিরঞ্জন না। তো এই যে ভিত্তিটা, এই ভিত্তিটা তৈরি হয়েছে কিন্তু ছোটবেলা। মা বাবা যদি সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকে তৈরি করার চেষ্টা করে, তারা বিপদগামী হওয়ার কিন্তু সুযোগ পাবে না। মূল্যবোধের উপর দাঁড়িয়ে লক্ষ্যে পৌঁছার প্রশ্নে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে ভূমিকা নেওয়ার চেষ্টা কিন্তু তারা করবে। কাজে সেদিক থেকে আমি কথাগুলো বললাম এই কারণে, এখানে তাত্ত্বিক কোনো কথাবার্তা বলার তো কোনো অর্থ নাই। অভিজ্ঞতাগুলি তো আমাদের কাছে সবচেয়ে বড় শিক্ষা। আমরা এখানে জানিস, আমাদের তো এর থেকে শিক্ষা নেওয়া দরকার, নিজেকে নিজে প্রশ্ন করা দরকার। এই যে শুনলাম মালিক বাবু যে বলছেন আমাকে লক্ষ্যের মধ্যে রেখে কি বলেছেন, তুমি তো জানেন না আমি বিবাহিত কিনা, আমার ছেলে আছে কিনা, তারা পড়ে কিনা, আমি তাদের জন্য কি করি বা করি না। কিন্তু বাবা ছেলে মেয়ে আছে, অন্তত তার মনের মধ্যে এই প্রশ্নটা তো উঠবার একটা সুযোগ আমি নেওয়ার চেষ্টা করবো। ভাবুন অসম্পূর্ণতা যেখানে আছে, এর জন্য কিন্তু পয়সা খরচ করতে হবে, দরকার নেই পয়সা খরচ করা, আলাদা বই কিনে দেওয়ার দরকার নেই। বাবা মা ছেলে মেয়ের সঙ্গে কথা বলুন, খাওয়ার সময় কথা বলুন, যখন টিভি দেখছেন তখন কথা বলুন, ভালো অনুষ্ঠান দেখেন মাঝামাঝি, পত্রপত্রিকা যখন পড়ছেন নিজে পড়ছেন তাকে পড়তে দিন, পত্রিকার সংবাদ নিয়ে আলোচনা করুন, স্কুল থেকে ফেরার পর কি হলো না হলো জানার চেষ্টা করুন। এর মধ্য দিয়েই কিন্তু এই
এই মূল্যবোধের ভিত্তিটা কিন্তু তৈরি করা যায়, তার জন্য একটু চেষ্টা করব। এখানে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের ছেলেরা মেয়েরা যে ৭০ জন ৭৬ জনকে তারা আজকে এখানে সংবর্ধিত ৭,০০০ করে টাকা ৭০ জনকে দেওয়া, ৭৬ জনকে দেওয়া সহজ ব্যাপার না। এরা ক্লাস শুরু করার পর থেকেই, পরের বছর থেকেই এটা শুরু করেছে। কোভিডের সময় শুধু সম্ভবত 1 বছর বন্ধ ছিল। আমার সৌভাগ্য, এই ক্লাস যেদিন থেকে এই কর্মসূচি হাতে নিয়ে বাস্তবায়িত করার চেষ্টা করছে, প্রত্যেকটা অনুষ্ঠানে তারা আমাকে আমন্ত্রণ জানানোর চেষ্টা করেন। আমিও সময় বের করে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার গৌরব আমি হাতছাড়া করতে চাই। আজকের যে তারিখ, এটা কিন্তু 15 দিন আগে হওয়ার কথা, কিন্তু আমি বাইরে চলে যাবো। আমি বললাম এবার না আমাকে বাদ দেবো না, প্রথম থেকে আপনি আসেন, আপনাকে বাদ দেবো বলুন আপনার কবে শুরু। দেখতে দেখতে গিয়ে 12 তারিখ, তখন কিন্তু আমার মাথায় বিবেকানন্দের জন্মদিন এটা ছিল না। কালকে যখন আমি ডায়েরি কনসাল্ট করছি আজকের প্রোগ্রামটা কি, তখন আমি গিয়ে দেখছি 12 তারিখ কিন্তু বিবেকানন্দের জন্মদিন। দারুণ ঘটনা, অসাধারণ একটা দিনে এই কর্মসূচিটা প্রতিপালিত হচ্ছে। এটা মানে এটা কাগজীয় সংযোগ বলা যায়। আপনারা অনেকে এই সম্পর্কে কথাবার্তা বলেছেন, আমি সেগুলো বলে আপনাদেরকে ভারাক্রান্ত করতে চাইছি না। তো এই জায়গায় দাঁড়িয়ে ছেলে মেয়েদের যেটা আমি যেটা লক্ষ্য করেছি, প্রথম যখন তাদের এই অনুষ্ঠানে আসতাম তখন একটা জিনিস লক্ষ্য করতাম, শিক্ষক হতে চাইতো না, তাদেরকে প্রভুখ করার চেষ্টা করেছি। তোমার স্কুলের মাস্টারমশাই যদি তোমাকে ভালো করে পড়াতে সাহায্য না করেন, তুমি কি করে ভালো নম্বর পেয়ে পাস করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে? কিন্তু মাস্টারমশাই তো ভালো চাই, তুমি নিয়ে গেলে ভালো মাস্টারমশাই হতে চাও। তারপর থেকে আমি লক্ষ্য করছি গ্রাজুয়ালি দিস অ্যাপ্রোচ ইজ বিং চেঞ্জ। আজকে আমি সেটা লক্ষ্য করলাম, প্রায় 1/3 এই 70-72 জনের মধ্যে তারা ইউনিভার্সিটিতে পড়ছে, কলেজে পড়ছে, স্কুলে একাদশ বার, দ্বাদশ বার, এমনকি 9-এ পড়ে। সেও বলছে আমি বড় হয়ে শিক্ষক হবো। দারুণ ঘটনা। এই জায়গাটাতেই তো সংকট তৈরি হচ্ছে। এখান থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে এই যে ছেলে মেয়েরা তারা যদি শিক্ষকতা এই পেশায় নিজেদেরকে তারা যুক্ত করে, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য এটা সহায়ক হবে। তাদের কাছে যেটা বলবো, শিক্ষক হওয়ার জন্য বেশি নম্বর নিয়ে পাস করা, অনার্স পাওয়া, এটা তো একটাই, এটা তো প্রতিযোগিতা করতে হবে, কিন্তু মানুষ হতে হবে, ভালো মানুষ, সৎ মানুষ, স্বচ্ছ মানুষ, ঈর্ষাঘাতক না, পরনিন্দায় নিজেকে যুক্ত করা। তোমার চাইতে কেউ এগিয়ে আছে, জানবার চেষ্টা করো কি গুণের অধিকারী বলে সে আমাকে ছেড়ে এগিয়ে আছে, সেগুলো জানা দরকার। সেগুলো অর্জন করার মধ্যে দিয়ে তাকে ছাপিয়ে দেওয়ার জন্য আমি কেন নিজেকে তৈরি করবো না? কেন তাকে আমি সেখানে ঈর্ষা করবো? ফুটবল খেলায় ফাউল করে 1-2 গোল আটকানো যায়, কিন্তু 3য়-বারে তো পেনাল্টি হবে, তখন তো গোলকিপার গোল রক্ষা করতে পারবে না, গোল তো তাকে খেতেই হবে। কাজে এই পদ্ধতিতে হয় না। কাজে সেই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে এটা স্বাস্থ্যকর প্রতিযোগিতার মধ্য দিয়ে এগিয়ে থাকা, যে তার সদ্গুণগুলো অর্জন করে আমার নিজের মধ্যে অনুসরণ এবং অনুরণনের মধ্য দিয়ে আমি নিজেকে সেভাবে তৈরি করার চেষ্টা করবো। এই দুটোর সম্মেলনের মধ্য দিয়ে আমাদেরকে কিন্তু ভালো শিক্ষক, ভালো মানুষও হতে হবে। আমি তাতে লক্ষ্য করলাম 2-3 জন এক্সট্রাঅর্ডিনারি কিছু বিষয় নিয়ে বড় হতে চাইছি। আমার কাছে দারুণ লেগেছে যে সাবজেক্ট তারা উল্লেখ করেছে। আজকাল আমাদের খুব কম ছেলে মেয়েরাই এই সমস্ত সাবজেক্টের চিন্তা ভাবনা করে, ডাক্তার ইঞ্জিনিয়ার অনেকেই বলেছে। এবং এর মধ্যে আমি লক্ষ্য করলাম একটা অংশ টিএসআর অথবা পুলিশ হওয়ার চেষ্টা করছে। এবং লক্ষ্য করছিলাম, আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলছিলাম যে এদের বড় অংশটা মেয়েদের দেখছিলাম। তিনি আমাকে জিজ্ঞেস করছেন কেন এরকম, কেন? আমি তাদের তো নিরাপত্তা নেই, তারা তো আক্রান্ত হচ্ছে, তারা বিধ্বস্ত হচ্ছে। এখন থানায় গেলে তারা তো সে মর্যাদা পাচ্ছে না, মামলা রাখছে না, বিচার পাচ্ছে না। কাজে তাদের মনের মধ্যে একটা ক্রোধ তৈরি হচ্ছে। তারা ভাবছে আমি বড় হইনি, আমি এই দায়িত্ব নেব, যাদের বিরুদ্ধে অন্যায় অবিচার ব্যবিচার হচ্ছে তোমরা করছো না, তো আমি যখন দায়িত্ব গৃহীত হবো এর একটা সঠিক বিচার করার চেষ্টা করব, অপরাধীদের শাস্তির ব্যবস্থা করব।
এটা আমার ধারণাতে তার সাথে আমি শেয়ার করেছি, আমি দেখলাম তিনি একমত হয়েছে। এই যে জিনিসগুলো, এগুলো তো সমাজ জীবনে ঘটতে থাকা ঘটনাগুলি থেকেই তো আমাদের ছেলেরা মেয়েরা তাদের ভবিষ্যৎ তারা কোন দিকে নিয়ে যাবেন সেই সম্পর্কে তারা স্বপ্ন রচনা করে তৈরি করেন। ফলে সেই দিক থেকে যেটা লক্ষ্য করলাম যে আমাদের ছেলে মেয়েদের ভাবনার মধ্যে একটা বৈচিত্র্য আছে এবং উন্নত চিন্তা চেতনা আছে এবং নিজেদেরকে মেক আপ করার একটা আগ্রহ আছে। এবং আপনারা লক্ষ্য করেছেন কয়েকজন ছেলে কিছু মেয়ে তারা এই আপনার উমাপদ বর্মন এবং অঞ্জলি বর্মনের ক্লাস যে ভূমিকা নিয়ে তাদের উৎসাহিত করছে, অনুপ্রাণিত হয়ে তাদের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করার চেষ্টা করেছে। আমি যে কথা বলে শেষ করব, যেহেতু ছেলে মেয়েদেরই এখানে সংবর্ধিত করা হবে, নির্বাচিত এবং অধিকাংশ হচ্ছে গরিব ঘরের ছেলে মেয়ে এবং এর মধ্যে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সেভেন এরকমটা তারা বাছাই করেনি, কেউ কেউ হয়তো আছেন কিন্তু গরিব নিম্নবিত্ত মধ্যবিত্ত, টাকা নেই পয়সা নেই, খুব কষ্ট করে পড়াশোনা করছেন কিন্তু একটু ভালো ফল করছেন, একটু সাহায্য করতে পারলে আরো ভালো ফল করতে পারবে, তাদেরকে বাছাই করে এনে এই সাহায্যটা করেছে। কিন্তু এই দিয়ে আমরা কি পটেনশিয়ালিটি যে ছেলে মেয়েদের মধ্যে আছে, সম্ভাবনা যাদের মধ্যে আছে, তাদের সবার পাশে দাঁড়ানো সম্ভব না, কঠিন। এই উদ্যোগ নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য, কিন্তু সবার পাশে তো দাঁড়ানো যাবে না, কারণ শিক্ষা জন্মগত অধিকার, রাষ্ট্রের দায়িত্ব। সংবিধানের কথা বলেছেন, দেখবেন আমাদের সংবিধানের উনি যখন বলছিলেন তাতে আমার মনে হতে বলছি, শিক্ষাকে মৌলিক অধিকার বলে নির্দেশাত্মক নীতির মধ্যে অন্তর্ভুক্ত করেছে। আপনি চাইলে মানবেন, না হলে নাও মানবেন। কেন এটাকে মৌলিক অধিকার কেন করা হলো না? বাধ্যতামূলক। 5 বছর পর পর বিধানসভার ভোট হবে, লোকসভার ভোট হবে, এটা যেমন বাধ্যতামূলক, মৌলিক অধিকারের অন্যতম, গণতন্ত্রের অন্যতম ভিত্তি। শিক্ষাটা আমরা কেন করছি না, স্বাস্থ্যটাকে কেন করছি না? এই দুটোই তো, দুটো পায়ের উপর আমরা দাঁড়িয়ে আছি মানুষটা, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ নির্বিশেষে, দুটো জায়গা আমাদের দেশের বর্তমান সরকার সর্বনাশের পথে দেশকে নিয়ে যাচ্ছে। বেসরকারি পুঁজি শিক্ষাকে তুলে দিচ্ছে, স্বাস্থ্যকে তুলে দিচ্ছে। বিশেষ করে 2020 সালে নতুন যে শিক্ষানীতি তৈরি হয়েছে, শুরুতে সেইভাবে প্রতিবাদ ধ্বনিত হয়নি, কিন্তু ইদানিং আমরা যেটা লক্ষ্য করছি ইউনিভার্সিটিতে, কলেজে এবং স্কুলে পাঠরত যারা উচ্চশিক্ষিত যারা পড়াশোনা করেন, আস্তে আস্তে প্রচারের মাধ্যমে তাদের শিক্ষক আছেন, অধ্যাপক আছেন এবং শিক্ষানুরাগী মানুষ যারা, তারা সম্মিলিত হয়ে এটা বিরুদ্ধে যদি মুখে দাঁড়ানো না যায়, তাহলে তো আমাদের গরিব ঘরের নিম্নবিত্ত ঘরের ছেলে মেয়ে যতই তাদের পটেনশিয়ালিটি থাকুক, তার তো লক্ষ্যে পৌঁছতে পারবে না। এটা একটা শ্রেণীগত দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের দেশের সরকার এই শিক্ষানীতি তারা কার্যকরী করার চেষ্টা করছে। তারা চায় না গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত 100 জনের মধ্যে 80 থেকে 85 জন তাদের ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হোক, চাকরির অধিকার অর্জন করুক, সরকারের উপর চাপ সৃষ্টি করুক, সেই অধিকার আদায় করার ব্যবস্থা করুক। তারা উল্টো চায়, পাস করবে না, সার্টিফিকেট নাই, দাবি দেওয়া জানানোর মতো অধিকার নাই, তারা নিজের শ্রম বিক্রি করে বেঁচে উঠতে থাকবার চেষ্টা করবে। বড় বড় যারা টাটা, বিরলা, রাবিয়া, শিকারিয়া, মাফতলাল, জৈন, আদানি, আম্বানি, এরাই তো এখন সব, তাদের কলে কারখানা, ব্যবসা বাণিজ্যে দেশের ভেতরে বাইরে মানুষের শ্রম ছাড়া তো এটা হবে না। কাজে যত কম পয়সায় বেশি সময় শ্রমিকের কাজে লাগাতে পারবে, তত বেশি তাদের মজুরি হবে। কাজে লেখাপড়া যদি কম জানে, সার্টিফিকেট যদি আদায় করতে না পারে, তারাই তাদের কাছে হাত পাতবে, এরাই তাদেরকে দর কষাকষি করে সবচেয়ে কম মজুরিতে চাকরিতে নিয়োগ করে ঠকিয়ে তাদের পুঁজির পাহাড়কে পর্বতে পরিণত করবে। এটা মনে করার কোনো কারণে 2-4 চিন্তা ভাবনা করে এরকম শিক্ষানীতি নির্ধারণ করেছে। একই জিনিস স্বাস্থ্যক্ষেত্র। আপনার এখন বাজারে যারা সচেতন ডাক্তারবাবু, তারা রোগীকে আপনার প্রেসক্রিপশন দিয়ে বলে দিচ্ছেন সাবধানে কিন্তু ওষুধ কিনবেন। আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি। দিল্লিতে আমার ত্রিপুরা ভবনের বন্ধুরা নিয়ে গেছেন, পরীক্ষা নিরীক্ষার কাগজপত্র থেকে ডাক্তারবাবু প্রেসক্রিপশন লিখছেন, লিখে বলছেন ওষুধগুলো কিন্তু অমুক এলাকার যে দোকান আছে সেখান থেকে কিনবেন না। কেন ডাক্তারবাবু কি হয়েছে? ওখানে 2 নম্বর 3 নম্বর ওষুধ আছে। আমি তাকে বিশ্বাসের জিজ্ঞেস করলাম, ঔষধ কি করে 2 নম্বর 3 নম্বর হয়?
এটাই দোস্তর, এটাই পুঁজিবাদ, এটাই আপনাদের দেশের সরকার, এখানে আমরা কাজ করছি। অবাক এরাই ইলেকশন বন্ড যখন চালু হয় ব্যয় সংবিধান বিরোধী, এই ওষুধ কারখানার মালিক যারা, তারাই সবচেয়ে বেশি টাকা এই ইলেকশন বন্ডের মাধ্যমে বিজেপি হাতে তুলে দিয়েছে। ইলেকশন বন্ডের মাধ্যমে বিজেপি যত টাকা পেয়েছে 100 টাকার মধ্যে 98 টাকা। তার বড় অংশ হচ্ছে এই ওষুধ কারখানার মালিকরা। তারা দেশের বাজার বিদেশের বাজার তাদের ক্যাসার করে এরা কিন্তু স্পর্শ করাটা তারা লোন করে চলেছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমি বলছি, শিক্ষার সাথে স্বাস্থ্য দুটোকে একসাথে রেখে এর বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন যদি আমরা গড়ে তুলতে না পারি, মানুষ হওয়ার কথা তো বলবো, সঙ্গে সঙ্গে যে ভেদিচার, অন্যায়, অবিচার এবং মানুষ হিসেবে প্রতিষ্ঠা অর্জনের জন্য তার যে শিক্ষার সুযোগ, স্বাস্থ্য রক্ষা করার প্রশ্ন, এই লড়াইটা যদি তীব্র থেকে তীব্রতর করা না যায় তাহলে কিন্তু অসুবিধা হবে। উমাপদ বর্মন এবং অঞ্জলি বর্মন তাদের স্মৃতির প্রতি যথার্থ শ্রদ্ধা প্রদর্শন করে এই কর্মসূচি চলবে। আমি জানি পুরুষোত্তম রায় বর্মন, গৌতম রায় বর্মন তারা সচেতন, তারা নিজেরাও জানেন এটার মধ্য দিয়ে এই সমস্যায় যারা জর্জরিত সবাইকে আমরা সাহায্য করতে পারবো না। এটা খানিকটা অনুপ্রেরণা যুক্ত করার ক্ষেত্রে একটু ভূমিকা নেওয়া, এটা আমার নৈতিক সামাজিক দায়িত্ব, মানবিক মূল্যবোধের এটা হচ্ছে চেতনার বহিঃপ্রকাশ। কিন্তু তারাও এই যে আপনার অন্যায় শিক্ষানীতি, অন্যায় স্বাস্থ্যনীতি এর বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই যে গণতান্ত্রিক মানুষ সংগঠিত হচ্ছে তাদেরকে সংগঠিত করার ক্ষেত্রে তারা হয়তো ভূমিকা নেওয়ার চেষ্টা করছে। তাই ছাত্রছাত্রীরা, ছেলেরা, মেয়েরা যে 75 জন 76 জন আমরা আজকে এখানে সমাদৃত হলে টাকা নিলে 7,000 টাকা বিরাট অঙ্কের টাকা। আমার তো ধারণা ত্রিপুরায় এই ধরনের অনুষ্ঠান হচ্ছে, আগে থেকে হয়ে আসছে। এত টাকা একসাথে অন্য কোনো প্রতিষ্ঠান আগে এত সংখ্যক ছেলে মেয়েকে দিয়েছে আমার অন্তত জানা। আমি তো গত 15-20 বছর যখন এগুলি দেখতে দেখতে অবশ্য, কিন্তু মূল যে কথাটা এখানে বলার চেষ্টা হলো, এই বিষয়টা সম্পর্কে সচেতন থেকে ছাত্র জীবন থেকেই ভাবতে হবে, চিন্তা করতে হবে এবং নিজেকে সেভাবে গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা নিতে হবে। না হলে পরে কিন্তু এই যে সহযোগিতা পুরুষোত্তম রায় বর্মন, গৌতম রায় বর্মন, উমাপদ এবং অঞ্জলি বর্মনের নামে যে চ্যারিটেবল ট্রাস্ট, এই ট্রাস্টের প্রতি কিন্তু মর্যাদা তোমরা রক্ষা করতে পারবে না। তাই এটা তোমাদের দৃষ্টিতে আকর্ষণ করে আমি অন্যদিক থেকে কথাগুলি বললাম। আমি কথা উপস্থিত করে আমি ট্রাস্টের এই যে অস্বাভাবিক উদ্যোগ তাকে আরেকবার অভিনন্দিত করছি। এই ট্রাস্ট অব্যাহত রাখবে, এটি আমার কোনো সন্দেহ নেই। সবাই ভালো থাকবেন। আমার নমস্কার। আমরা শ্রদ্ধেয় শ্রী মানিক সরকার ওনাকে ডেকে নিচ্ছি ও এই কবিতাটি পাঠ করার জন্য। মনসা সরকার। নমস্কার সকলকে। এখানে উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষাগুরু সকলকে জানাই প্রণাম, আর ছোটদের জানাই আমি ভালোবাসা। আমি আজ এখানে এসে যার জন্য আজকে আমি এখানে আসতে পেরেছি, হয়তো উনি না থাকলে হতো না আমার পরিবারের হাসি, উনি না থাকলে হতো না আজ আমি টেট শিক্ষিকা এবং আমার পরিবারে আরো 2 জন টেট শিক্ষিকা হয়েছে, যার জন্য আমরা আজ একটা প্লেসমেন্ট পেয়েছি সমাজে। যার কথা না বললে নয়, ওনার নাম হচ্ছে আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় গৌতম স্যার মহোদয়। উনি, আমি যখন রবি কুমার স্কুলে খুবই দরিদ্র পরিবারের সন্তান ছিলাম, আমার খুবই দরিদ্র সন্তান ছিলাম, খাতা কিনতে পারতাম না, কলম কিনতে পারতাম না, ড্রেস কিনতে পারতাম না। তখন এই ক্লাস যখন 8 থেকে আমি 9-এ উঠেছি, তখন স্যারকে একদিন বলেছি, স্যার আমার তো আর পড়া হবে না। তখন স্যার আমাকে বলেছে, কিসের প্রয়োজন আমাকে বলো। তখন আমি স্যারকে বলেছি, স্যার আমার বাবা তো যত সময় ছোট DRW চাকরি করে, আমরা 4টি বোন একসঙ্গে পড়াশোনা করতে পারবো না। তখন স্যার বলেছে, আমি আছি তোমাদের 4টি বোনের পেছনে, যদি তুমি তোমার লক্ষ্যকে ঠিক রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারো
করতেন এবং স্যারকে আমি খুব ভালোভাবে ফলো করতাম এবং স্যারের কথাগুলি খুব ভালোভাবে অনুধাবন করতে পারতাম। তাই স্যারের যে স্মৃতিগুলি এতগুলো বিস্তারিত না বলে আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে স্যারের কাছ থেকে যা পেয়েছি এবং এই প্লেসমেন্টটা পেয়েছি তা তুলে ধরছি ছোট্ট একটি কবিতার মাধ্যমে। যদি কবিতাটি পাঠ করতে গিয়ে করি ভুল ত্রুটি, শ্রদ্ধেয় সকলের কাছে এটা আমার প্রার্থনা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো স্যারকে আমি ম্যামকে বলছি স্যারকে এখানে একটু আসার জন্য, স্যারকে যে ছোট্ট একটা কবিতা লিখেছি স্যারের হাতে সমর্পণ করার জন্য। ম্যাম প্লিজ স্যারকে একটু ডাকবেন। কবিতাটা আগে পড়ুন, পরে তারপরে দেবেন। প্লিজ ইউ রিড ইট। সরি স্যার, ঠিক আছে ওকে স্যার। কবিতার নাম হচ্ছে কবিতাটির নাম হচ্ছে এই লাইনটা ভক্তি থেকে বলুন। ঠিক আছে আমি বলি। কটলেসটা দিন, কটলেসটা দিন। লাইন গেছে কটলেস সব গেছে ও ইয়ে নাই কারেন্ট নাই। ঠিক আছে আমি বলছি কবিতাটি পরে আপনারা শুনতে আর মানে কারেন্ট নাই তো, কারেন্ট নেই কবিতাটির নাম হচ্ছে শিক্ষাগুরু। শ্রদ্ধেয় ও সম্মানিত স্যারের ছাত্রী ছিলাম মোরা, জানাই তোমাকে প্রণাম। তোমার মতো হতে পারতাম ত্রিপুরাবাসীর নাম। দেখতে তুমি সুভদ্র, বড়ই বুদ্ধিমান, তাই তো পুরা শ্রদ্ধার সঙ্গে করি সম্মান। বিজ্ঞান বিষয়ে পাঠদান করার সময় স্যার করতেন খুব সুন্দর আলোচনা। ভালো লাগতো মোদের সকলের প্রিয় গৌতম স্যারের উপস্থাপনা। স্কুল জীবন থেকে দেখে আসছি ধনী দরিদ্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সদাই থাকত শিক্ষার্থীদের নিয়ে পাঠদান নিরত। ঈশ্বরের কাছে প্রার্থনা করি বেঁচে থাকেন বছর শত। মানসিকভাবে হোক বা আর্থিক দিক দিয়ে সহযোগিতা করত স্যার। গরিব বিদ্যার্থীদের অর্থের প্রয়োজন, সৎ পথ স্পষ্টবাদী সুশৃঙ্খলভাবে চলত মোদের পথ প্রদর্শক শিক্ষাগুরু। তোমার আদর্শে গড়ে তোলার চেষ্টা করি মোদের শিক্ষকতার জীবন শুরু। নমস্কার সকলকে। স্যার আজকে আপনার কারণে আমার তিনটি বন্ধু আপনি না দেখা হয়তো স্যার। এতক্ষণ আপনারা উমাপদ বর্মন এবং অঞ্জলি বর্মনের যে ট্রাস্ট রয়েছে তাদের উদ্যোগে আয়োজিত নির্বাচিত দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে এককালীন আর্থিক সাহায্যের যে অনুষ্ঠান দেখছিলেন, সেখানেই আজকে যাকে এককালীন এই স্টাইপেন্ড দেওয়া হলো, আমার ডান দিকে রয়েছেন, নিজের নাম নিজেই বলবে, নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ছাত্রী এবং এবার মাধ্যমিক পরীক্ষায়, সর্বশেষ মাধ্যমিক পরীক্ষায় সে তৃতীয় স্থান অধিকার করেছিল। আমি পূর্বা বিশ্বাস, আমি নেতাজি সুভাষ বিদ্যানিকেতন স্কুলের ছাত্রী। আমি এবার মাধ্যমিক পরীক্ষায় 3য় স্থান অধিকার করেছি। আজ এই উমাপদ বর্মন অঞ্জলি বর্মন চ্যারিটেবল ট্রাস্টের তরফ থেকে যে আমাকে স্বীকৃতি দেওয়া হলো এবং এই এককালীন স্টাইপেন্ড দেওয়া হয়েছে, তার স্টাইপেন্ড দিয়ে আমাকে সহযোগিতা করা হলো। তার জন্য আমি ভবিষ্যতেও এই উচ্চশিক্ষা অর্জনের জন্য অনেক উৎসাহিত হব। এর জন্য আমি স্বর্গীয় উমাপদ বর্মন, স্বর্গীয় অঞ্জলি বর্মন, শ্রদ্ধেয় পুরুষোত্তম রায় বর্মন ও শ্রদ্ধেয় গৌতম রায় বর্মনকে আমার একান্ত কৃতজ্ঞতা জানাই। আর আজ এখানে উপস্থিত বিশেষ অতিথি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং প্রাক্তন বিচারপতি মহোদয়কে আমার হাতে এই স্টাইপেন্ড তুলে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। পরবর্তী কি করতে চলেছো তুমি? কি নিয়ে পড়তে চাও, কি করতে চাও? আপাতত তো এখন ঠিক করেছি যে ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়বো। এবং দেশের এই রাজ্যের জন্য কি কাজকর্ম করবে কিছু? দেশের জন্য মানে ইঞ্জিনিয়ারিং নিয়ে যা করতে পারি আমি তাই, হ্যাঁ মানে সেটাই। আর যদি মানে
এই ট্রাস্টের মতোই যে মানে দুস্থদের যদি সাহায্য করতে পারি তাহলে আমি আরো অনেক খুশি হব। অসাধারণ। এরপরে আমরা যাব ওর সঙ্গে, পূর্বার সঙ্গে আমরাও একমত হই, যারা লেখাপড়া করছেন তারা নিশ্চিতভাবে এই কাজটা সুচারুভাবে সংগ্রহ করতে পারবে। আমরা এর মধ্যে পেয়ে গেলাম রানু ওরাং, আমার ডান দিকে দাঁড়িয়েছে। আজকে তাকে সম্বর্ধিত করা হলো, রানু ওরাংকে। রানুর কাছে জানতে চাই কোন ক্লাসে পড়ো? 11 কোন স্কুল? রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান। তো কি নিয়ে পড়ার ইচ্ছা এরপরে? তো আর্টস নিয়ে পড়ছে। আর্টস নিয়ে পড়ছো এখন। কি করবে পরবর্তী সময়? ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা? পরবর্তী সময় তো সাকসেসফুল হওয়ার ইচ্ছা। হইলে তারপরে কি চাকরি বাকরির দিকে কি করবে পরবর্তী সময় আর্টস নিয়ে পড়ার? পরবর্তী সময় তো আর্মি হওয়ার ইচ্ছা। আর্মি হওয়ার? আচ্ছা, খুব ভালো। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, আজকের যে সম্বর্ধনাটা পাইলা, এই টাকাটা পাওয়ার পরিপ্রেক্ষিতে দেখি তোমার খুব কাজে আসবে? হ্যাঁ। কিরকম? আমার পড়ার কাজে আসবে। ভবিষ্যতে কি তুমিও মানে এরকম যারা দুস্থ আছে তাদের সাহায্যের জন্য এগিয়ে আসবে? হ্যাঁ। কতক্ষণ পড়াশোনা করো? কতক্ষণ পড়াশোনা করো? তো 3-4 ঘন্টা। খেলাধুলা করো তো? হ্যাঁ, খেলি। ভেরি গুড। আমরা রানু ওরাংয়ের কাছ থেকে জানলাম সে চাইছে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে। কম কথা না, সমস্ত বিষয়টা আমরা নজর রাখবো। সম্বর্ধিত হলো সুমেধা চাকমা। তার কাছে জানতে চাই, তুমি কোথায় থাকো? আমি কৃষ্ণনগর ভগিনী নিবেদিতা গার্লস হোস্টেলে থাকি। তাই? কোন ক্লাসে পড়ো? ফার্স্ট ওমেন্স কলেজে ফার্স্ট সেমিস্টার। কি সাবজেক্ট কি? বেঙ্গলি অনার্স নিয়ে পড়ছি। বাংলায় অনার্স। বাবা, খুব ভালো তো। বাংলা যে অনার্স নিয়ে পড়ছো কেন? কাকে ভালো লাগে? কবিগুরু রবীন্দ্রনাথকে তো ভালো লাগবে, এছাড়া সাহিত্যের দিক থেকে কাকে ভালো লাগে মনে পড়ে? যে কোনো মানে আমি ক্লাস 12 আগে থেকে মানে বেঙ্গলি সাবজেক্ট খুব ভালো লাগে, মানে লিখতে সময় আমার খুব ভালো মার্ক আয় এই সাবজেক্টে, সেই জন্য বাংলা নিয়েছে। ভেরি গুড, ভেরি গুড। লেটার মার্ক এসেছে আমার ক্লাস বাংলা উচ্চ মাধ্যমিকে। ভেরি গুড। এজন্য আমি বেঙ্গলি অনার্স নিয়ে পড়ছি। খুব ভালো, খুব ভালো। আচ্ছা, এখন যে আজকে যে সহায়তাটা পেলে, এটা তোমার কেমন কাজে লাগবে? আমার এটা ভবিষ্যতে স্যার, আমার ভবিষ্যতের জন্য এটা। তুমি কি হতে চাও ভবিষ্যতে? স্যার আমি টিচার হতে চাই। শিক্ষক হবে? আচ্ছা, একটা জিনিস, তুমি তো উইমেন্স কলেজে পড়ো, তো তোমাদের এখানে তো আরো, আমরা তো সবাই এখানের, ওরা তো আর সবাইকে সাহায্য দিতে পারছে না। পরবর্তী সময় ভবিষ্যৎ কর্মজীবনে ঢুকলে তোমার কি উদ্দেশ্য থাকবে যে এরকম যারা নিডি আছে তাদের সাহায্য করার জন্য? হ্যাঁ স্যার, অবশ্যই থাকবে। নিশ্চয়ই। হ্যাঁ স্যার। খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আমরা আশা করছি বাংলা নিয়ে তুমি সফল হবে, এবং এটা তো সাধারণত তোমাদের মানে আমাদের উপজাতিদের ভেতরে বাংলার একটা স্থায়ী জায়গা হচ্ছে আস্তে আস্তে। তুমি হচ্ছে অন্যতম নিদর্শন। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। কি নাম? সাদেক হোসেন। হ্যাঁ, সাদেক হোসেন পেয়ে গেলাম। আজকে সম্বর্ধিত হয়েছেন এ রাজ্যের কৃতি ছাত্ররা সম্বর্ধিত হচ্ছে তা না, দুস্থ ছাত্ররা সম্বর্ধিত, কৃতিরাও সম্বর্ধিত হচ্ছে। সাদেক কোন স্কুলে পড়ো? আমি অমরপুর এইচএস স্কুলে পড়ি। অমরপুর। এই বন্যায় খুব আক্রান্ত হয়েছ? না, আমার বাড়ি আক্রান্ত হয়নি। বন্যা তো অমরপুরকে আক্রান্ত করেছে। আচ্ছা, কি হতে চাও পরবর্তী সময়? একজন অ্যাস্ট্রোনমার। বিজ্ঞানী। বিজ্ঞান নিয়ে পড়ছো এখন, মানে ইসরোতে কাজ করার ইচ্ছে, তাই তো? আচ্ছা, খুব ভালো। এখন কথা হচ্ছে যে এই জায়গায় আসতে গিয়ে তোমাকে কতক্ষণ পরিশ্রম করতে হয়েছে? 2 থেকে 2.5 ঘন্টা। সারাদিন মাধ্যমিকে পড়াশোনা করেছো? এখানে না, এখানে মাধ্যমিকে পাশ করার জন্য বা ভালো রেজাল্ট করার জন্য কতক্ষণ করেছো? আমার মাধ্যমিকে ক্লাস 10 পুরোটাই প্রচন্ড কষ্ট করতে হয়েছে। আচ্ছা, কষ্ট তো মানে একটা ধাপ অতিক্রম করার চেষ্টা করো। এই যে সাহায্য, আর্থিক সাহায্যটা তোমাকে কতটুকু সাহায্য করছে? আমাকে প্রচন্ড মোটিভেট করেছে। কিরকম? টাকাটা বড় ব্যাপার না, যে সম্মানটা এখানে এসে পেয়েছি এটাই বড় ব্যাপার। আচ্ছা, পরবর্তী সময় কি করতে চাও? অ্যাস্ট্রোলজি, আরে তুমি মহাকাশ বিজ্ঞান নিয়ে তো পড়াশোনা করতেই চাও,
এছাড়া এই যে এখন একটা সবাইকে তো সাহায্য করা সম্ভব না, এই যে সাধারণ মানুষকে যারা আটকে পড়েছে, যারা আর্থিক দিয়ে অসুবিধায় আছে, তাদের সাহায্য করার কথা কি তুমি ভাবছো? অবশ্যই। এই উমাপদ বর্মন এবং অঞ্জলি বর্মন ট্রাস্ট, এদের কাছে তুমি কি আশা করো? আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং চাচ্ছি তারা যেন আবারও এরকম প্রোগ্রাম করে এবং আমাদের আমার মতো আরো দুস্থ ছেলে মেয়েদের সাহায্য করে। অসংখ্য ধন্যবাদ। আমরা যেটা বলতে চাইছি, প্রায় 10 এই বছর নিয়ে 10 বছর 2016 সাল থেকে এই কর্মসূচি উমাপদ বর্মন এবং অঞ্জলি বর্মনের ট্রাস্ট করতে চলেছে। পেয়ে গেলাম নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ছাত্র সুপ্রিয় সিনহা, মাধ্যমিকে 7ম স্থান অধিকার করেছে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন থেকে, সেখানেই একাদশ শ্রেণীর ছাত্র। সুপ্রিয়, আজকে সম্বর্ধিত হয়ে কেমন লাগছে? স্যার খুবই ভালো লাগছে আজকে এই অনুষ্ঠানে, যে আজকে 12ই জানুয়ারি দিনে, যেদিন স্বামী বিবেকানন্দের জন্মদিন, এই দিন সংবর্ধিত আমি খুবই আনন্দিত এবং মানে আপ্লুত যে আজকে এখানে সংবর্ধিত হয়েছি। এই তুমি তো আপ্লুত বুঝলাম, এই যে আজকে যে এই ট্রাস্টের কাছ থেকে যে তুমি সাহায্যটা পাচ্ছ, এতে কি মনে হচ্ছে? আমি এই ট্রাস্টকে আমাদের সকলকে, এখানে যতজন উপস্থিত ছিলাম এতক্ষণ, সকলকে সংবর্ধিত করার জন্য এই সংগঠনকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এই অনুষ্ঠানে যে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী, মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মানিক সরকার মহোদয়, এবং প্রাক্তন বিচারপতি, হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, এবং অন্যান্য বিভিন্ন কর্মসংস্থান থেকে আগত মাননীয় গুরুজনদের মানে আগমনে আমি অত্যন্ত আনন্দিত এবং আশা করছি ভবিষ্যতে যেন এই বছর যেভাবে রেজাল্ট করতে পেরেছি, পরের বছরও যেন এইভাবে করে করতে পারি এবং ত্রিপুরা রাজ্যের ভবিষ্যৎ কল্যাণার্থে যেন আমাকে নিজেকে নিয়োজিত করতে পারি। অসাধারণ। আসলে ছাত্রদের একটা উদ্যোগ থাকে সবসময়। সুপ্রিয় যে কথাটা বলল, সে কথাটাই দিয়েই আমরা আজকে অনুষ্ঠান শেষ করব, যে রাজ্যের এবং দেশের কল্যাণার্থে যাতে নিয়োজিত হতে পারে, সেই জন্য সকলের সহযোগিতা সে চেয়েছে। আজকে আমাদের অনুষ্ঠান শেষ করার আগে বলি, এই উমাপদ বর্মন এবং অঞ্জলি বর্মনের ট্রাস্ট 2016 সাল থেকে এই কাজটা করে চলেছেন। দেশের বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন অনেকে, যারা এই ট্রাস্টের সামান্য হলেও সহযোগিতা পেয়েছেন। আজকে এটুকুই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার। ইতিমধ্যে আমরা পেয়ে গিয়েছি উমাপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের অন্যতম কর্ণধার, রাজ্যের প্রখ্যাত আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মনকে। পুরুষোত্তমরা সরাসরি চলে যাই, এই নির্বাচিত দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীদের আজকের দিনে, যদি 2016 থেকে শুরু হয়েছিল সেটা, আজকের দিনে এই জায়গায় দাঁড়িয়ে টাকার অঙ্কে এটা খুব বড় না হলেও, কিন্তু আমি মেধাবী ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে যা, বা অন্যান্য ছাত্রছাত্রীর কথা বলে যা দেখলাম, এদের অগাধ আস্থা এসে গিয়েছে। এটা কিভাবে অর্জন করলেন? হঠাৎ করে কি করে এটা চিন্তা ভাবনা? আমরা এই ট্রাস্ট চ্যারিটেবল ট্রাস্ট আমরা প্রথম থেকে চেষ্টা করছি সাধারণ মানুষের পাশে থাকা, আমাদের সাধ্য অনুযায়ী। আমরা রুগীদের যেমন সাহায্য করি, যারা পয়সার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত, তাদেরকে সাহায্য করার চেষ্টা করি। পাশাপাশি দুস্থ মেধাবী ছাত্রছাত্রীরা যারা আর্থিক কারণে পড়াশোনা করার ক্ষেত্রে বাধার সম্মুখীন হন, তাদেরকে আমরা সাহায্য করার চেষ্টা করছি 2016 সাল থেকে। এখন অবধি আমরা প্রায় 260-70 জন ছাত্রছাত্রীকে এককালীন আর্থিক সাহায্য করেছি। এতদিন অবধি আমরা মাথা পিছু 5,000 টাকা করে দিতাম, আজকে আমরা 76 জনকে মাথা পিছু 7,000 টাকা করে দিয়েছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকে আলপনা সেনগুপ্ত এবং রণয়ন দাশগুপ্ত, তারা 20 জনকে সাহায্য করেছেন, আর আমরা ট্রাস্টের তরফ থেকে বাকি 56 জনকে সাহায্য করেছি। এই এককালীন সাহায্যটা করার অর্থ হলো এই ছাত্রদের পাশে আমাদের সাধ্যমতো থাকার চেষ্টা করা, কারণ আমাদের দেশে, আমাদের রাজ্যে আর্থিক কারণে গরিব অংশের সাধারণ ঘরের ছেলে মেয়েরা পড়াশোনার ক্ষেত্রে প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হন। আজকে শিক্ষার খরচ যত বেড়েছে, যে শিক্ষা প্রায় সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি যাতে তাদের পাশে থাকা যায়। এটা সব নয়, আমরা জানি, তবুও আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যমতো মানুষের পাশে থাকা। তার জন্যই আমাদের এই প্রচেষ্টা। আজকে 2025-এর 12ই জানুয়ারি
আমরা ৭৬ জনকে সাহায্য প্রদান করলাম। যারা এই অনুষ্ঠানে এসেছেন তাদের প্রত্যেকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং ছাত্রছাত্রীদের আমি একটা কথাই বলবো, তারা আগামী দিনে যাতে বড় হয়ে মাথা উঁচু করে বাঁচে, অন্যায়ের প্রতিবাদী হয়, অন্যায়ের মুখোমুখি প্রতিবাদী হয়, এবং তারা যেমন তাদের কর্মক্ষেত্রে তাদের মতো করে তারা মানুষের পাশে থাকে, এইটুকু প্রত্যাশা, এইটুকু দাবি আমরা রাষ্ট্রের তরফ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে রাখছি। সর্বশেষ প্রশ্ন যেটা, এই মুহূর্তে শিক্ষা একটা বিশাল আর্থিক বোঝা হিসেবে সাধারণ ছাত্রছাত্রীদের উপর পড়ে যাচ্ছে। এই চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে সরকারের কাছে এর লাগাম টানার ক্ষেত্রে আপনার পরামর্শ কি হবে? আমার তো একটাই পরামর্শ, সরকারের দায়িত্ব শিক্ষার অধিকার মৌলিক অধিকার হিসাবে শিক্ষাকে সম্মান দেওয়া, এবং শিক্ষা স্বাস্থ্য একদম নিখরচায় প্রত্যেকটি মানুষের শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার অর্জন করার ক্ষেত্রে সরকারকে দায়িত্ব গ্রহণ করতে হবে। এটা আমাদের স্পষ্ট কথা। সরকার দায়িত্ব পালন করছে না, শিক্ষাকে ক্রমশ বেসরকারি পুঁজির হাতে দিয়ে দেওয়া হয়েছে, স্বাস্থ্যকে বেসরকারি পুঁজির হাতে দিয়ে দেওয়া হয়েছে। এর ফলে সাধারণ মানুষের শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার খর্বিত হচ্ছে দারুণভাবে। এর বিরুদ্ধে লড়াই আছে। পাশাপাশি আমরা আমাদের সাধ্যমতো আমরা দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পাশে থাকার চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ। নমস্কার।